আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ফর্মালি আমাদের প্রেজেন্টেশনটা শুরু করি। একজন একটু লিখে জানাবেন যে স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা। কথা স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা একজন একটু ইয়েস অর নো লিখে জানাবেন, তাহলে আমি জি শুরু স্যার, করে দিই। দেখা যাচ্ছে ক্লিয়ার আছে, সাউন্ডও ক্লিয়ার আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা আমাদের প্রথম দুইটা ক্লাসে আসলে বেসিক্যালি আমরা থিওরিটিক্যাল পার্টগুলি আমরা করেছি। এখন থেকে আমরা সামনের দিকে যত আগাবো মোর প্র্যাকটিক্যালে যাব। আমাদের এখানে যারা ট্রেনিং করেন সবাইকে আমি সবসময় রিকোয়েস্ট করি, এর আগের ট্রেনিং এও রিকোয়েস্ট করেছি যে আসলে ট্রেনিংটাতে উপস্থিত থাকার জন্য। হ্যাঁ, ট্রেনিংটাতে উপস্থিত থাকলে কি হয়, আপনি লাইভ আমার কথাটা যতটা বুঝতে পারবেন, ভিডিওতে ওইভাবে আসলে বোঝাটা মুশকিল। তো যাই হোক, তারপরেও দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা ট্রেনিং এ আমি খেয়াল করি আসলে এরকম 20-25 জন লোক থাকে, কিন্তু আপনারা হয়তো 30-40 জন এনরোল্ড হয়েছেন এখানে। আনফরচুনেটলি সবাই থাকেন না। এটা হয় কি, আপনারা আপনাদের টাকাটা খরচ করছেন। আমি আমার লেকচার দিয়ে যেতে পারি, আপনারা তো ভিডিওতে পেয়েই যান, আমার দায়ও সারা হয়ে যায়। কিন্তু লাইভ থাকলে অনেক কথাই আমার কথার প্রেক্ষিতে কিন্তু আপনারা অনেক প্রশ্ন করেন, তাই না? জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আপনি যদি উপস্থিতি না থাকেন, আপনি এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট মানে আসলে এটার ভ্যালুটা কি যদি আপনি আসলে নিজের ভিতরে কিছু না নিয়ে যেতে পারেন? মানে প্লিজ এটা নেগেটিভলি নিবেন না। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। আমি আপনাদেরকে বলেছি হয়তো ফার্স্টের দিকে যে আমি মাস্টার্স ২ টা করেছি। তো প্রথম যেই অনার্স মাস্টার্স করেছি তখন কিন্তু আসলে আমার সার্টিফিকেটের চিন্তাটাই বেশি মাথায় ছিল। আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে সার্টিফিকেট নিতে হবে। তো এইসব জায়গায় আমি খুব অ্যাফ্রেড থাকতাম। দেখা যাচ্ছে যে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারিনি, হয়তো ৩-৪ নাম্বারে ছিলাম। আদা এরপরে আমি সেকেন্ড যে মাস্টার্সটা করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে, ওখানে কিন্তু আমি শুধু শেখার জন্যই গিয়েছিলাম। আমি আহ, একদম ইয়ং ছেলেপেলেদের সাথে আমি পড়াশোনা করেছি ওই টাইমে। তো আমার শুধু শেখার আগ্রহ ছিল, প্রত্যেকটা ক্লাসকে আমার মনে হতো এক একটা ট্রেনিং সেশন, এবং এত রিচ ছিল। মানে আমি যে খুব পণ্ডিত তা না, আমি আমার অনেক লিমিটেশন আছে, কিন্তু যে স্যারেরই ক্লাস করেন না কেন, যদি আপনি কিছু মানে রেগুলার ক্লাস করেন তাহলে কিছু না কিছু নিতে পারবেন। আর রেগুলার ক্লাস না করলে আপনি যদি নোট নেন বা এই নেন, ভিডিও দেখেন, আমাদের টাকা আমাদের ইনকাম হয়ে যাবে, বাট এটা আপনার যে উদ্দেশ্যে আপনি টাকাটা খরচ করলেন আসলে সেই উদ্দেশ্যটা চরিতার্থ হবে না। আপনি একটা সার্টিফিকেট পাবেন, মানুষকে বলতে পারবেন যে না এরকম আমি একটা ট্রেনিং করেছি। আমারও হয়তো 2-4টা কোম্পানিতে চেনে, হয়তো আইডিএলসি তে ইন্টারভিউ দিতে গিয়ে যদি বলেন যে আমি মেহেদী ভাইয়ের ট্রেনিং করেছি, তারা গুরুত্ব দিবে। ব্র্যাক ব্যাংকে গেলে তারা গুরুত্ব দিবে, কিন্তু এইটা আসলে আমার মনে শান্তি আসবে না। আমার কাছে মানে কষ্ট লাগে যে সবাই যদি উপস্থিত থাকে, আমার কথাটা শোনে, তারপরে আমাকে প্রশ্ন করে। আমি কিন্তু প্রশ্ন কখনোই ডিসকারেজ করি না, যত খুশি আমাকে প্রশ্ন করেন। এতে আমার নিজেরও উপকার হয়, কারণ এত প্রশ্ন আমাকে করা হয় যে আমি নতুন প্রশ্ন এখন আর খুব কম আসে, সব কমন পড়ে যায়। প্রথম দিকে যখন ট্রেনিং করাতাম তখন একটু কষ্ট হতো, ভয় পেতাম, বলতাম যে ভাই না পারলে পরে বলবো, যে একটা প্রশ্ন হয়তো পরেও বলা লাগতে পারতো। ওহো, ভালো কথা, একজন ভাই ওই যে দিয়েছিলেন আপনার মৌরসি আহ পত্তনি দলিল। এখন ঘটনাটা হচ্ছে আমি আসলে করতে পারি নাই, ওটা পড়তে পারি নাই। কাজের এত ব্যস্ততা ছিল গত সপ্তাহে, আমি ওটা প্রিন্ট দিয়ে যে পড়বো, আর মোবাইলে তো ছোট ছোট, আর আমি কানা মানুষ, কষ্ট হয়। তো এটা যে প্রিন্ট দিয়ে পড়বো, এটা আমি পারি নাই। আমি ইনশাল্লাহ যে কোনো ফ্রি সময় প্রিন্ট দিয়ে পড়ে আপনাকে আমি ফিডব্যাক অবশ্যই জানাবো। এই 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 সপ্তাহে জানাতে পারলে আমার ভালো লাগতো, পারলাম না, এই জন্য দুঃখিত। যাই হোক, আমরা শুরু করি। আজকে আমরা এত কথা বলার কারণ হচ্ছে আজকে আমরা ডিড নিয়ে আলাপ করবো। আপনি যদি ভেটিংটা শিখতে চান, আপনাকে কিন্তু আইনের এতদিন যেটা পড়িয়েছি আইনের পাশাপাশি আপনাকে, আপনি দিয়েছিলেন, ও থ্যাংক ইউ আনিস ভাই। আমি আমি আই উইল ব্যাক টু ইউ অল। ওটা আপনি আমাকে একা দিয়েছেন, কিন্তু আমি সবার সাথে এটা শেয়ার করব। আমার ইচ্ছা ছিল যে আমি প্রেজেন্টেশনে, ডিডের প্রেজেন্টেশনে ওটা দেখাবো, কিন্তু আমি দেখাই নাই, যেহেতু আমি ওটার উপরে পুরাটা পড়তে পারি নাই। পরে আমি ইনশাল্লাহ এই আপনার ওইটার উপরে আমি আমি ইনশাল্লাহ এই ট্রেনিং শেষ হওয়ার আগে আমি একবার ওইটার উপরে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকে যেহেতু ডিড নিয়ে আলাপ করবো, মূলত কিন্তু আমাদের আইন
দলিল, খতিয়ান এবং দ্য ফ্যাক্ট, এই জিনিসগুলির উপরেই কিন্তু আমার বেটিং। ফার্স্টে আপনি আইনটা শুনেছেন, এখন আমরা কিন্তু মোর প্র্যাকটিক্যালের দিকে যাচ্ছি, দলিলের দিকে যাব, দলিল কেমন হয় দেখাবো। তো এইগুলি আপনারা এখন দেখবেন। তারপরে আমরা খতিয়ানের পরে আমরা বিভিন্ন ভেটিং কিভাবে করতে হয়, এই দলিল, খতিয়ান, আইন ব্লেন্ড করে কিভাবে ভেটিং করতে হয়, ভেটিং কিভাবে ড্রাফট করতে হয়, এগুলি সবই শিখাবো। তারপরে আমরা একটু হালকা ড্রাফটিং শিখাবো, তারপরে সার্চিং শিখাবো, এইগুলি শিখিয়ে আর কিছু ফেক ডকুমেন্ট দেখাবো। এরপরে আমাদের ট্রেনিং সেশন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আজকে ডিডে যাচ্ছি। টাইটেল আপনারা আমার কথা বুঝতে পারেন তো? আমি একটু ফাস্ট যাই তো। ইমতিয়াজ স্যার আবার অনেক সুন্দর করে কথা বলতে পারেন, কথা থেমে থেমে বলেন। ওনার ইজ আ ভেরি নাইস গাই টু টক উইথ। আমার হয় কি, আমি একটু তাড়াতাড়ি যাই, যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন, তাহলে আমি আর একটু স্লো যাব। কিন্তু আমার কোর্সটা একটু বড় তো, এই জন্য একটু মানে বেশি যেতে হয় তাড়াতাড়ি। তারপরে যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, টাইটেল ডিড, বায়ার ডিড, অরিজিনাল ডিড, সার্টিফাইড কপি। আসলে আমরা ডিড কাকে বলে, ডিডের ডেফিনেশন কিন্তু আপনাদেরকে এর আগে দিয়েছি। ডিড মূলত আসলে একটি চুক্তিপত্র। এটা হতে পারে বিক্রয়, হতে পারে অল আর ওকে, নো প্রবলেম, ওকে, থ্যাংক ইউ। এটা হতে পারে বিক্রয়, হতে পারে আপনার লিজ, হতে পারে হেবা, হতে পারে আপনার এক্সচেঞ্জ, যে কোনো কিছু হতে পারে। তো এই ধরনের চুক্তিপত্রগুলি লিখিত আকারে থাকাটাই দলিল। বলে না মানুষ অনেক সময় কিন্তু বলে, যারা ইসলামিক স্কলার এরা বলে যে এই বিষয়ে আপনার কাছে কোনো দলিল আছে। দলিল মানে কোনো একটা প্রমাণ আর কি। আসলে কোনো কিছু একটা প্রমাণ থাকে। এই এগ্রিমেন্টটা আমাদের মধ্যে যে হলো যে আমার জমিটা আপনার কাছে বিক্রি করব, এটা লিখিত আকারে থাকাটাই একটা দলিল। তো এই দলিলটা আমরা বলছি টাইটেল ডিড হয়, বায়ার ডিড হয়, অরিজিনাল কপি হয়, সার্টিফাইড কপি হয়। এগুলি কি কেমন, এগুলি আমরা এখন জানবো। কত রকমের দলিল হতে পারে। সেল ডিড হতে পারে। সেলটাকে আপনাদের বলেছি, সেল হচ্ছে যে একজনের কাছে আর আপনি বিক্রি করবেন, এটা পার্টলি পেইড, পার্টলি প্রমিসড হতে পারে বা ফুললি পেইড হতে পারে। তো এই বিক্রির যে দলিলটা, এটাকে রেজিস্ট্রি করার জন্য যে দলিলটা প্রিপেয়ার করা হয় বা রেজিস্টার্ড যে দলিলটা থাকে, এইটাকেই বলা হয় সেল ডিড। লিজ ডিড, লিজ মানে যে লিজ হোল্ড প্রপার্টিটা যে লিজটা দেয়, লিজ ডিড। আদারওয়াইজ পার্সোনাল লিজের সিস্টেম আইনে আছে, আমাদের বাংলাদেশে ওরকম প্র্যাকটিস নাই। আর যেটা এলাকায় জমি বর্গা দেয় বা যা কিছু দোকানপাট ভাড়া দেয়, ওগুলি সব ভাড়া চুক্তি লেখে। আর কেউ বর্গা চুক্তি লেখে, কিন্তু সরাসরি লিজ ডিড খাই খালাসি বলে। কিন্তু যদি লিজ ডিড আসলে ওইভাবে পার্সোনাল ল্যান্ডে পাওয়া যায় না, মূলত আসলে লিজ হোল্ড প্রপার্টিতে। আপনারা যারা জেলা শহরে আছেন এরা বেশিরভাগ বিসিক পাবেন, কিছু ন্যাশনাল হাউজিং অথরিটি পাবেন, আর ক্যান্টনমেন্ট এরিয়াতে ক্যান্টনমেন্টে পাবেন। আবার মনে করেন যে ঢাকা শহরে যারা আছেন তারা অনেক ধরনের পাবেন, রাজু, তারপরে ক্যান্টনমেন্ট বোর্ড, তারপর ন্যাশনাল হাউজিং অথরিটি, এরকম অনেক অথরিটির লিজ ডিড আপনারা ঢাকাতে পাবেন। কিন্তু এলাকা ভিত্তিক নর্মালি বিসিকটা বেশি থাকে। তারপরে দুই একটা জায়গায় আপনার ন্যাশনাল হাউজিং অথরিটির আহ ইয়ে থাকে। এরপরে আছে গিফট ডিড। গিফট মানে হেবা, ডিক্লারেশন হেবা, গিফট বা দানপত্র। হিন্দু দানপত্র মুসলমানদের মধ্যেও করা যায়। আপনার যদি ব্লাড রিলেশন না থাকে তাহলে হেবা দলিল হয় না, সেক্ষেত্রে আপনি দানপত্র দলিল হয়, মুসলমানদের হয় গিফট ডিড বা দানপত্র দলিল, এ যে কোনো নামেই হতে পারে। তো এরপরে হচ্ছে উইল, ওয়াসিয়ত। উইল কাকে বলে, ওয়াসিয়ত কাকে বলে বলেছি আপনাদেরকে, যদি প্রশ্ন থাকে প্রশ্নের সেকশনে করবেন, আমি বুঝাই দিব। উইল ডিড হতে পারে, ওয়াসিয়ত দলিল হতে পারে অ্যাজ পার মুসলিম ল। উইল আবার কিন্তু ইয়ে হতে হয়, এখানে উইল করার পরে প্রবেট সার্টিফিকেট নিতে হবে, এটা আপনাদেরকে বলেছি। তো উইল, ওয়াসিয়তের ভিতরে উইল উইল ওয়াসিয়তের দলিলের ক্ষেত্রে আপনার মুসলমানদের যদি উইল করে তার 1/3 করতে পারে সম্পত্তির অন্যান্য ওয়ারিসদের পারমিশন ছাড়া। আর সকল ওয়ারিসদের পারমিশন নিয়ে পুরাটাই করা যায়। আর হিন্দু ধর্মে আসলে এই ধরনের কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নাই। এরপরে আসেন হচ্ছে যে ওয়াকফ ডিডে। ওয়াকফ ডিড হচ্ছে গিয়ে যেটা ধর্মীয় প্রতিষ্ঠানে করা হয়, মসজিদ, মাদ্রাসা, আপনাদেরকে বলেছি অলরেডি। এই এই ধর্মীয় প্রতিষ্ঠানে যে দানের যে দলিলটা, এটা ওয়াকফ ডিড। এক্সচেঞ্জ ডিড মানে আওয়াজ বদল ডিড, এটা আমরা আলোচনা করেছি, তাই না? এক্সচেঞ্জ ডিড আলোচনা করেছি। এটা অদল বদল হয়, আপনার জমি আমি নিব, আমার জমি আপনি নেবেন। এরপরে আমাদের যে সিস্টেমটা আছে দলিলের, পাওয়ার অফ অ্যাটর্নি ডিড। পাওয়ার অফ অ্যাটর্নি আমরা অনেকেই জানি যে পাওয়ার দেওয়া হয়।
কি জন্য পাওয়ার দেওয়া হয়? বেচা বিক্রি, রক্ষণাবেক্ষণ, মামলা মোকদ্দমা, হাজিরা দেওয়া, সব ওই দলিলের মধ্যে লেখা থাকে। কিন্তু পাওয়ার মূলে কিন্তু সম্পত্তির মালিক হওয়া যায় না। পাওয়ার মূলে আপনি সম্পত্তির ওয়ান কাইন্ড অফ, এটার কি বলে, কাস্টোডিয়ান। এটা আপনি হয় মূল মালিককে ফেরত দিবেন অথবা অন্য আরেকজনের কাছে বিক্রি করে দিবেন, আপনি এটা মূল মালিক না। যার কারণে কিন্তু পাওয়ার মূলে আপনি হেবা দলিলও করতে পারবেন। তো পাওয়ার দলিল হয়। তারপরে আছে কি? পার্টিশন ডিড। পার্টিশন ডিড হয় জমি বাটোয়ারার যে দলিলটা, এটাকে বন্টননামা দলিল বলা হয়। বন্টননামা দলিলের মধ্যে আপনার কার কত অংশ আলাদা আছে এটা লেখা থাকে। তবে পার্টিশন ডিড ইজ নট এ টাইটেল ডিড। কেন টাইটেল ডিড না? কারণ হচ্ছে পার্টিশন ডিডটা আসলে, এই দলিলটা আসলে আপনার কোনো মালিকানার প্রমাণ বহন করে না, আপনার মালিকানার ভাগ বাটোয়ারার প্রমাণ বহন করে। তার মানে আপনি মালিক আগের থেকেই হয়ে আসছেন, হয় বাই দ্য ওয়ে অফ ইনহেরিটেন্স মালিক হয়েছেন, অথবা বাই দ্য ওয়ে অফ ডিড, পারচেজ, লিজ, যে কোনো ভাবে হয়েছেন। এই আপনার যে মালিকানা, কার কোথা থেকে মালিকানা আছে এটা ভাগ করে নেওয়ার জন্য যে দলিলটা করা হয় এটাকে বলা হয় পার্টিশন ডিড। পার্টিশন ডিড আগে হচ্ছে থাকতো না, আগে হলো আপনার আমিন দিয়ে মেপে স্ক্র্যাচ করে নিত। কিন্তু এখন আর ওইভাবে হয় না। এখন সরাসরি আপনার পার্টিশন দলিল করতে হবে, এটা রেজিস্ট্রার হতে হবে। এটা ছাড়া এসিল্যান্ডরা এখন আর নামজারিও করেন না। আচ্ছা, অ্যাটর্নি ডিড, এক্সচেঞ্জ ডিড, ক্যান ইউ সে ওয়ান্স অ্যাগেইন? আচ্ছা, অ্যাটর্নি ডিড হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি মানে আপনি কাউকে একজন অ্যাটর্নি নিয়োগ করবেন। অ্যাটর্নি মানে আম মোক্তার বলি বাংলায়, বা আপনি একজন প্রতিনিধি নিয়োগ করবেন। তার কাজ কি হবে? তার কাজ হবে সে আপনার ওই সম্পত্তিটা দেখাশোনা করবে, বেচা বিক্রি করবে, যা যা লিখে দেবেন করতে পারে, যদি বাংলাদেশের আইনে সাংঘর্ষিক না। এখন যদি পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মধ্যে লিখে দিতে পারেন যে সে এই দলিল মূলে মালিক হয়ে যাবে, সে হেবা করে দিবে, এটা আইনের সাথে সাংঘর্ষিক, যার কারণে ওইটা কার্যকর হবে না। তাছাড়া আইনের সাথে যা সাংঘর্ষিক না, যা যা লিখে দিবেন তাই করতে পারবে, যা যা লিখবেন না তা করতে পারবে না। তো পাওয়ার অফ অ্যাটর্নির আরেকটা মজার জিনিস বলি, সেটা হলো যে পাওয়ার অফ অ্যাটর্নি ডিড কিন্তু আপনার এক্সপ্লেইন করা যায় না বা ইলাস্ট্রেট করা যায় না, বা আপনার এটাকে কি বলে, আহ এটার কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। যেমন ধরেন আমরা যে প্রবলেমটা ফেস করি পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের ক্ষেত্রে, একটু মিউট করে নেবেন সবাই নিজেকে নিজে, হ্যাঁ, তা নাহলে সমস্যা হয় কি, হ্যাঁ, মিউট করে না নিলে যেহেতু আর দেখা যায় যে অন্যদের কথার ইয়ে হয়ে যায়, আমারও ফ্লো নষ্ট হয়ে যায়। তো পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে তাইলে যেটা লেখা থাকবে শুধুমাত্র সেটাই করা যাবে। আমরা যে সমস্যায় পড়ি, ধরেন লেখা থাকে এই জমি ব্যাংকে বন্ধক দেওয়া যাবে, বন্ধক দেওয়ার জন্য বন্ধকি দলিল সহ সকল ধরনের দলিল রেজিস্ট্রি করিয়া দিতে পারিবে। এখন পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের সমস্যা হচ্ছে যে এই যে সকল ধরনের দলিল নামে যদি কোনো দলিল থাকে তাহলে সেটা রেজিস্ট্রি করে দিতে পারবে, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি বলে যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি করে দিতে হবে, এটা অধিকাংশ পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মধ্যে থাকে না। যার কারণে হয় কি, এটার আমরা বলি সাব ডেলিগেশন অফ পাওয়ার। এই পাওয়ারটা তখন আর সাব ডেলিগেট করা যায় না, মানে পাওয়ারের বলে পাওয়ার দিতে পারে না। এই জন্য পাওয়ার অফ অ্যাটর্নিটা, আমাদের পাওয়ার অফ অ্যাটর্নির উপরে পুরা অভিজিৎ দাদা, পাওয়ার অফ অ্যাটর্নি পুরো পুরা স্লাইড আলাদা করা আছে, হ্যাঁ, তখন আমরা বিস্তারিত আলাপ করবো। এখন শুধু কোন কোন ধরনের ডিড হয় সেটা বলতেছি, বলতে গিয়ে আপনাকে এটা ব্যাখ্যায় চলে আসছে। এই যে যেগুলি দেখতেছেন এইগুলি আবার আমরা এক্সপ্লেন করবো একটা একটা করে, তখন ওইখানে বিস্তারিত আলাপ করবো। কিন্তু এখানে যদি সময় নষ্ট করি ওই আলোচনায়, তখন গিয়ে আর মজা পাবেন। এখানে সব বিস্তারিত বলে ফেললে বিপদ। আপনারা জানেন যে এই কয় ধরনের দলিল, হালকা একটু ব্যাখ্যা দিচ্ছে আর কি, কিন্তু প্রত্যেকটা দলিলেরই আবার আলাদা আলাদা ব্যাখ্যা হবে, বা দলিল দেখতে কেমন হয়, বিশেষ করে মর্টগেজ পাওয়ারের হবে। আর লিজ সম্পর্কে, এক্সচেঞ্জ সম্পর্কে জানতে চাইছেন। এক্সচেঞ্জ মানে হচ্ছে আওয়াজ বদল বা অদল বদল করা। এটা হয়েছে কি, ওই ওই ট্রেনিং গুলাতে আমি কিন্তু ওই ইয়েগুলাতে পোর্শন গুলাতে বলেছি, তারপর আরেকবার বলি। ধরেন এই দুইটা জিনিস রিমোট, হ্যাঁ, এইটা হলো আহ একটা ধরেন রিমোট, এটা আর একটা রিমোট। এখন কোম্পানি যখন দেয় তখন ভুলে এই টিভি রিমোট এর কাছে চলে গেছে, এই টিভি রিমোট এর কাছে চলে গেছে। তা আপনারা ধরেন দুইজন ফ্রেন্ড একসাথে কিনছেন, ভুলে এদিক ওদিক হয়ে গেছে। তা আপনি বললেন যে বন্ধু তুমি এক কাজ করো, তোমার রিমোটটা আমারে দাও, আমার রিমোটটা তোমাকে দেই। হ্যাঁ, এই যে অদল বদল করে নিলে নিজেদের মধ্যে, এটা এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ বলে, হ্যাঁ। এক্সচেঞ্জ হইতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটার ভ্যালু সেম হতে হবে। আর যদি দুইটার ভ্যালু সেম না হয়, ধরেন এইটার ভ্যালু বেশি, তাহলে এই লোক, ধরেন এটার এটার দাম 8 টাকা, এটার দাম 10 টাকা, তো এই লোক যে
10 টাকার দিয়ে 8 টাকারটা নিল, হ্যাঁ, তখন এই যে যে নিল তাকে আরো 2 টাকা করে ফেরত দিতে হবে, যে যেহেতু মূল্যমান সমান হওয়ার জন্য দুইটার মূল্যমান সমান হতে হবে। সমান না হলে কম মূল্য যে দিচ্ছে সে যার কাছ থেকে বেশি মূল্যের সম্পত্তি নিচ্ছে তাকেও বাকি টাকাটা আহ, তাকে দিয়ে দিতে হবে। এটা দলিলে আবার লেখা থাকতে হবে, নাহলে ওই দলিলটা ডিফেক্টিভ হয়ে যাবে। এটা আপনাদের মাথায় থাকতে হবে। তারপরে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বললাম, পার্টিশন দলিল বললাম, ডিড অফ এগ্রিমেন্ট, বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট আমাদের সই হয়, বাড়ি ভাড়া চুক্তিপত্র, গাড়ি বেচা বিক্রি চুক্তিপত্র, সব ধরনের জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট, বিল্ডিং ভবন তৈরি করবেন, হ্যাঁ, কন্ট্রাক্ট করবেন, এমওইউ করবেন। আমাদের ল্যান্ডের ক্ষেত্রে বেশিরভাগ আসে কয়েকটা এগ্রিমেন্ট, যেমন এগ্রিমেন্ট ফর সেল, মানে যেটা আমরা বলি বায়নানামা। তারপরে কি আসে, কন্ট্রাক্ট আসে, বিভিন্ন ধরনের ইয়ে আসে, চুক্তি আসে, যে আপনার ভবন নির্মাণ চুক্তিপত্র ইত্যাদি যে কোনো ধরনের চুক্তি হতে পারে। এটা আবার এমওইউ নামেও আসে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এই সেম জিনিসটা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট নামে আসে। এগুলি, এটাও ওয়ান কাইন্ড অফ ডিড। আদার আরো অনেক ধরনের ডিড আছে এখানে, রেকটিফিকেশন ডিড, ভ্রম সংশোধন দলিল আছে, নো অবজেকশন দলিল, না দাবি দলিল আছে, আরো অনেক রকমের দলিল আছে। তো এই সব দলিলগুলি আহ, আপনাদের কিছু কিছু আমরা এখন ওই প্রেজেন্টেশনের দিকে যাব। টাইটেল ডিড ইজ, আমরা প্রথমে কয়েকটা কথা বলেছিলাম। এখানে দেখেন, টাইটেল ডিড বাই আইডির অরিজিনাল সার্টিফাইড কপি। তা আমরা এখন আর আপনার নেটওয়ার্কে মনে হয় একটু প্রবলেম করতেছে, কথাগুলা কাটে কাটে আসতেছে। সবার কি এমন হচ্ছে, অন্যদের কি এমন হচ্ছে? স্যার, সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছি না। একটু ধৈর্য ধরেন, অন্যদেরকে, হ্যাঁ ভাইয়া, একটা জিনিস একটু রিকোয়েস্ট করি, হয়তো আমার নেটওয়ার্কেও প্রবলেম হতে পারে, আপনার নেটওয়ার্কেও প্রবলেম হতে পারে। একটু কাইন্ডলি এই মেসেজের মধ্যে লিখে দেন। আমি কিন্তু মেসেজ পড়ে পড়ে রিপ্লাই দিচ্ছি, কিন্তু এইভাবে কথা বললে হয় কি, ফ্লোটা নষ্ট হয়ে যায়। আমি, হ্যাঁ, আপনি মেসেজে লিখে দিবেন, আমি এই দেখেন অন্যদের সমস্যা হচ্ছে না, তাহলে আপনাকে আপনার সমস্যা, তাহলে আপনি মেসেজ দিলে অন্যরা আপনার রিপ্লাই দিয়ে দিবে যে ভাই আমাদের সমস্যা হচ্ছে না, চেক ইউর কানেকশন। হ্যাঁ, তারপরে আমি কথা বলতে বলতে কিন্তু মেসেজ চেক করি যে কি মেসেজ আসছে, এগুলো আমি চেক করি এগুলো। তো আচ্ছা, অল ওকে, থ্যাংক ইউ। প্লিজ একটু রিকোয়েস্ট করি, আমি ইয়ে না দিলে মাইক্রোফোনে কেউ আনমিউট করে নিন। আহ, এরপরে আসেন আমরা টাইটেল ডিডে যাই। টাইটেল ডিড ইজ দা ওনারশিপ ডকুমেন্টস অফ প্রেজেন্ট ওনার। তাহলে টাইটেল ডিড হচ্ছে বর্তমান যিনি মালিক, ওনার যে মালিকানার দলিল, ওটাই টাইটেল ডিড। তার মানে আপনাকে যে বিক্রি করার জন্য প্রপোজ করতেছে, অথবা যে মর্টগেজ দেওয়ার জন্য প্রপোজ করছে, যিনি মর্টগেজার হবেন বা বিক্রেতা হবেন, বা সর্বশেষ যিনি মালিক, তার নামে যে দলিলটা আছে এটাকেই বলা হচ্ছে টাইটেল ডিড। আর এই মালিকের পূর্ববর্তী যাদের, তাদের দলিলের নাম কি হবে? বায়া ডিড। আমরা বায়া ডিডের ইয়েতে পরে যাবো। ইট মে বি সেল, গিফট, হেবা, এক্সচেঞ্জ, হিস্ট্রি। টাইটেল ডিড যে কোনো ধরনের হতে হবে, আপনার যেইভাবে টাইটেলটা আসছে ওই যে দলিলটা, ওটাই আপনার টাইটেল ডিড। আপনি যদি কিনে থাকেন তাহলে আপনার এটা সেল ডিড হবে। আপনি যদি কারো থেকে আওয়াজ বদল করে থাকেন তাহলে এক্সচেঞ্জ ডিড হবে। কেউ যদি আপনার দান করে থাকে হেবা ডিড হবে। লিজ দিয়ে থাকলে লিজ ডিড হবে। যে কোনো ধরনের আপনি যেভাবে মালিক হলেন, ওটা যে কোনো ধরনের দলিলই হতে পারে, ওটার নাম হবে টাইটেল ডিড। উইল ইউ গিভ দ্য শিট? শিট অলরেডি দেওয়া আছে, একটু ডাউনলোড করে নেবেন প্লিজ। এর আগে আপনি মেসেজের ওই আমাদের চ্যাট বক্সের পুরাতন, মানে গতকালকে বোধহয় দেওয়া হয়েছে, আপনি পুরাতন মেসেজে গেলে আপনি শিট পেয়ে যাবেন। এখানে আমি দিয়েছি এটা প্রেজেন্ট। এরপরে পার্টিশন ডিড ইজ নট এ টাইটেল ডিড। এটা আপনাকে একটু আগে বললাম আপনাদেরকে, যে আসলে পার্টিশন ডিড কিন্তু আসলে কোনো টাইটেল ডিড না। পার্টিশন ডিড ইজ এ পার্টিশন অফ ইউর টাইটেল। টাইটেলটা কি আগে এটাও একটু আলাপ করি। টাইটেলটা হচ্ছে আপনার ওনারশিপ বা আপনার মালিকানা, বা আপনার যে কি বলে ও সত্ত্ব। এই টাইটেলটা আসে কয় ভাবে? টাইটেলটা আসে দুই ভাবে। একটা আসে বাই দ্য ওয়ে অফ ইনহেরিটেন্স, একটা আসে বাই দ্য ওয়ে অফ ডিড। বাই দ্য ওয়ে অফ ডিড কোন ভাবে আসে? এক্সচেঞ্জ ডিড যাই করেন না কেন, আপনি আপনার নামে যে দলিলটা হয় ওই দলিলটা একটা টাইটেল ক্রিয়েট করে। আর একটা দলিল ইয়ে হয় আপনার বাই দ্য ওয়ে অফ ইনহেরিটেন্স। আপনার দাদা ছিল, দাদা থেকে বাবা মালিক হয়েছে, বাবার থেকে সম্পত্তির মালিক আপনি হয়েছেন, দ্যাট ইজ ইয়োর টাইটেল ডিড। কিন্তু পার্টিশন যে ডিডটা, এটা অ্যাকচুয়ালি কোনো টাইটেল ডিড না, এটা হচ্ছে পার্টিশন অফ ইয়োর টাইটেল। আপনারা 5 ভাই বোন কিভাবে মালিক হয়েছেন? মালিক হয়েছেন ওয়ারিশ সূত্রে। কিন্তু এখন ওয়ারিশ সূত্রে যে মালিক হয়েছেন, ভালো কথা, 5 শতক 5 শতক করে ধরেন সবাই মালিক। সাপোজ, এবার আবার মনে করেন না যে ভাই বোন কিভাবে সমান মালিক হয়। আমি একটা মানে উদাহরণ দেওয়ার জন্য বলছি, যে ধরেন সবাই 5 শতক করে মালিক। এখন 5 শতক করে সবাই মালিক। এই 5 শতকের মালিকানা আপনার আছে বুঝলাম, কিন্তু কোন জায়গা থেকে আপনার মালিকানা আছে বা কোথায় আসলে জমিটা, এটা ডিমার্কেট তো করা নাই।
এটা করার জন্য আপনাদের মধ্যে একটা বন্টননামা বা বাটোয়ারা দলিল করতে হয়। এই দলিলটাকে আমরা বলছি টাইটেল ডিড, পার্টিশন ডিড। কিন্তু আসলে পার্টিশন ডিড টাইটেল না, টাইটেল আপনার আগেই হয়েছে বাই দ্য ওয়ে অফ ইনহেরিটেন্স। এই টাইটেলটাকে এখন আপনি একটা পার্টিশন ডিডের মাধ্যমে ডিমার্কেট করে নিলেন। এটারে ভালো নাম দেওয়ার দরকার ছিল ডিমার্কেশন ডিড, তাহলে বোঝা যেত যে এটা আসলে টাইটেল ডিড না, এটা হলো সম্পত্তি ডিমার্কেট করার জন্য। আপনারা এটারে ডিমার্কেশন ডিড হিসেবেই মনে রাখবেন যে পার্টিশন ডিডে যে অনলি ডিমার্কেশন ডিড, এটা কোনো টাইটেল ডিড নয়। all deed must be registered in the sub registry office having territorial jurisdiction। আর সমস্ত দলিলকেই কিন্তু তার সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হতে হবে। এটা কিন্তু আইনের ডেফিনেশন আমরা বলেছি যে কোন সাব রেজিস্ট্রি অফিসের দলিল হবে। তারপরে একটু রিকল করি, সেটা হলো যেই সাব রেজিস্ট্রি অফিসের জমির পরিমাণ বেশি সেই সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হবে। তবে ধরেন দুইটা সাব রেজিস্ট্রি অফিস, গুলশানে 10 শতক, গাজীপুরে 12 শতক, দলিলটা আসলে গাজীপুরেই রেজিস্ট্রি হবে। কিন্তু যদি সমান হয়, 10 শতক 10 শতক হয়, তাহলে আইদার সাব রেজিস্ট্রি অফিসে দলিলটা রেজিস্ট্রি হতে পারে। আবার যদি এমন হয় না ভুলবশত আপনি গাজীপুর সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছেন দলিলটা রেজিস্ট্রি করার জন্য 12 শতক, তো গাজীপুরের সাব রেজিস্ট্রার সেও অত খেয়াল করে নাই, এত বিজি ওইখানে জমি দলিল করা, উনি ঠাস করে রেজিস্ট্রি করে ফেলেছেন। তো রেজিস্ট্রি যদি করে ফেলে তখন এটাকে অবৈধ বলা যাবে না যতক্ষণ না এটা কাউকে ঠকানো নাই। এখন ধরেন গুলশানে আপনার সমস্ত ভাই বোন আছে, আপনি গুলশান সাব রেজিস্ট্রি অফিসে তেজগাঁওয়ে গেলে আপনি ধরা পড়ে যাবেন যেহেতু বেচা বিক্রি করতেছে, তাহলে আমার প্রিএমশন মামলা বা আপনি তাদেরকে ঠকানোর জন্য তার থেকে ভালো জমিটা বিক্রি করে দেওয়ার জন্য দলিল আপনি যদি লুকায়ে গাজীপুরে গিয়ে রেজিস্ট্রি করেন, সেক্ষেত্রে ওইটা আপনার অবৈধ হবে। ওইটাকে আপনার কি বলে, ওই দলিলটা বাতিলযোগ্য হতে হবে। কিন্তু এমনি যদি ভুল করে, যদি ভুল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়ে যায়, কারো স্বার্থের ক্ষতি নয়, তাহলে এটাতে কোনো সমস্যা নেই। এটা হলো গিয়ে ডিড রেজিস্ট্রেশনের বিষয়, আপনারা জানলেন। এবার আসেন আমরা পরের স্লাইডে যাই। বায়া ডিড, তাহলে আমরা প্রথমে কি বললাম টাইটেল ডিড, এখন বলবো বায়া ডিড। বায়া ডিড মানে হচ্ছে আপনার পূর্ববর্তী মালিকের দলিল। বায়া ডিড মিনস এন্ড ইনক্লুডস অল দ্য টাইটেল ডিডস অফ প্রিভিয়াস ওনার্স। তাহলে আপনি সর্বশেষ যিনি মালিক, ওনার আগে যতজন মালিক ছিলেন তাদের দলিলগুলাকে বলা হচ্ছে কি বায়া ডিড, সিম্পল। তাহলে বর্তমান মালিকের দলিল হলো টাইটেল ডিড, বর্তমান মালিকের আগে যে দলিলগুলো সেগুলি বায়া ডিড। এখানে তো কনফিউশনের কোনো সুযোগ নাই, কনফিউশন হলে কিন্তু অবশ্যই মেসেজ বক্সে প্রশ্ন করবেন, আমি এখন পারি পরে পারি প্রশ্নের অ্যান্সার দিব। কিন্তু কোনো কনফিউশন মনে নিয়ে বসে থাকবেন না। আমার যদি কোনো বোঝাতে ভুল হয়, আলাপ করলে আপনার প্রশ্ন কাউন্টার প্রশ্ন পেলে কিন্তু আমি সঠিক উত্তর দিতে পারবো। এই জন্য কনফিউশন না রেখে প্রশ্ন করবেন। তো তাহলে আমরা বুঝলাম টাইটেল ডিড কি জিনিস। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপনার বেটিং শেখার জন্য, পরে কিন্তু ভুলে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে এখন থেকে যে কোনো সময় আপনারা মিস করবেন না, প্রশ্ন করে ফেলবেন। এখন কে কি মনে করলো ইউ ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড, আমি উত্তর দিব। তো আমি যদি মাইন্ড না করি, অন্যরা কি ভাবলো, আপনারা পাগল ভাবলো, মাথা খারাপ ভাবলো, কোনো সমস্যা নেই। ভালো মানুষ কোনোদিন দুনিয়া পাল্টাতে পারে নাই, যারা পাল্টাইছে তারাই পাগল। সুতরাং নো কোশ্চেন ইজ এ স্টুপিড কোশ্চেন, কোশ্চেন করবে। এরপরে আসেন বায়া ডিড includes all the deed of previous to the প্রেজেন্ট টাইটেল ডিড। ওই কথাটা আবার একটু প্যাসিভ ফর্মে বললাম যে প্রেজেন্ট টাইটেল ডিডের আগের যত দলিল আছে সবগুলি বায়া দলিল, মানে প্রেজেন্ট টাইটেল ডিডের আগের ডেটের যতগুলি দলিল আছে সবগুলি দলিলই বায়া দলিল। ইট মে বি সেল, গিফট, এক্সচেঞ্জ, এই যে কোনো ধরনের দলিলই হতে পারে। উনি ওইভাবে যখন ওনার টাইটেল ছিল তখন তো ওইটা ওনারই টাইটেল ডিড ছিল, পরে না বিক্রি করে দেওয়াতে এটা বায়া ডিড হয়ে গেছে। তো ওইটা যে কোনো ধরনের দলিলই হতে পারে, এক্সেপ্ট এখানে আবার পার্টিশন ডিড কিন্তু বায়া ডিড হতে পারে। পার্টিশন ডিড যদিও বা টাইটেল ডিড ছিল না, কিন্তু পার্টিশন ডিড বায়া ডিডের মর্যাদা পাবে, এটা একটা মজার জিনিস। বায়া ডিডস আর ভেরি ইম্পর্টেন্ট টু এস্টাবলিশ চেইন অফ ওনারশিপ। এখন আমরা বলি যে মূল মালিকের দলিল আছে, আরো 2-3টা দলিল পাওয়া গেছে, এত দলিল ঘাটাঘাটির কি দরকার, 25 বছরের মালিকানার ইতিহাস মিলে যাচ্ছে, তাহলে তো আর সমস্যার কিছু নাই। নো, আপনাকে অ্যাটলিস্ট আমরা যখন বেটিং এ বলবো SA পর্যন্ত যেতে হবে, কারণ এস্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট অনুযায়ী এটাকে আপনার কি বলে মালিকানা, প্রজাদের মালিকানা দেওয়া হলো এবং জমিদারদের মালিকানা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনাকে সবসময় SA তে টাচ করার মন মানসিকতা থাকতে হবে। এখন যদি RS থেকে আপনি বেটিং করেন, এটা কিন্তু আমি বলবো না যে ভুল বেটিং করেছেন, কিন্তু এটা কিন্তু আপনার কাস্টমারের জন্য বিপদ হতে পারে। এই জমি যদি অর্পিত সম্পত্তি হয়, এই জমি যদি আপনার কি বলে ভাওয়াল রাজার সম্পত্তি হয়, যদি নবাবী এস্টেট হয়,
তখন আপনার ইয়ের কি হবে, আপনার যিনি ক্লায়েন্ট তার কি হবে। আবার এমন হতে পারে যে আপনি পর্চা পাচ্ছেন না, কিন্তু বায়া দলিল কিন্তু আছে 1950 পর্যন্ত, 50 বা 40 পর্যন্ত চলে যাচ্ছে বায়া দলিল দিয়ে। পর্চা হয়তো ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। যদি দলিল থাকে আপনি নিতে পারেন, কিন্তু দলিলও নাই, পর্চাও নাই, সে আরএস থেকে মালিক। আরএস থেকে কি তার কাছে জমিটা মানে কি বলে আসমান থেকে পড়ছে? কেউ না কেউ হয়েছিল। এই আরএস থেকে মালিক অনেক লয়ার আমি দেখছি গুড রাইট দিয়ে দেয় দূর 25 বছরের বেশি হয়েছে, আরএস সে কোথায় 40-50 বছর। আর যাওয়ার কি দরকার না, দরকার নাই। এটা ঠিক আছে, এটা আপনার ভুল বলতেছি না, কিন্তু আপনি যখন একটা ওপিনিয়ন দিবেন ইট শুড বি সাস্টেইনেবল। এমন ওপিনিয়ন দেওয়া যাবে না যে এটা আপনার আহ, সমস্যা হবে। এখন আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমি তো নিব, আমি আমি নিব, সমস্যা নাই, আপনি ভাই ওপিনিয়ন করে দেন। তখন আপনি ওপিনিয়নের মধ্যে একটা লাইন লিখে দিবেন নোট দিয়ে, যে এই সম্পত্তিটা আরএস থেকে মিলানো সম্ভব হয়েছে, এর পূর্বে মিলানো যায় না। হ্যাঁ, তো তাইলে হবে কি, আপনার ওই নোটটা ভবিষ্যতে আপনি এটাই ইউজ করতে পারবেন, যে আমি তো বলেছিলাম, তখন তো আপনি বলছেন যে এটা আপনি নিবেন, সেই জন্য আমিও এটা ছেড়ে দিছি। কিন্তু আপনার আপনার রিস্কে আর তারা বলে নেবেন যে ভাই এটা আপনার রিস্কে, আপনার এখানে চেইন মিলানো যাচ্ছে না আরএস এর আগে, যদি কোনো সমস্যা হয় এ দায় দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। হ্যাঁ, আপনি একটা ওই রকম নোট আপনার ইয়ের মধ্যে দিয়ে দিবেন, লিগাল ওপিনিয়নের ভিতর দিয়ে দিবেন। That means buyer deed is previous deed. Yes, yes, brother. Buyer deed is previous deed to the present owner. বর্তমান মালিকের পূর্বে যতগুলি দলিল আছে ওই জমি সংক্রান্ত। আবার অন্যান্য মালিকদের দলিল না, কিন্তু এই জমি সংক্রান্ত এই চেইনে যে পূর্ববর্তী মালিকদের যে দলিল আছে, বর্তমান মালিকের পূর্ববর্তী যে মালিকদের দলিল আছে, সেটা বায়া ডিড। ধরেন আপনি যাবেন কোথায়, চট্টগ্রাম। এখন তাইলে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম হলে বায়া কি হবে? বায়া হবে নারায়ণগঞ্জ হতে পারে, বায়া হতে পারে আপনার কুমিল্লা, বায়া হতে পারে চট্টগ্রাম, আপনার ফেনী, নোয়াখালী, সাপোজ যেদিক যেদিক বাদে এটা বায়া হতে পারে। এখন যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, আপনি বলেন যে বায়া হচ্ছে গিয়ে ফরিদপুর, বায়া হচ্ছে খুলনা, তাহলে তো হবে না, ওই দিক দিয়ে তো যাবে না। আপনার যেই চেইন, সেই চেইনের যে দলিলগুলি এগুলি বায়া ডিড। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে যে বায়োডিটস আর ভেরি ইম্পর্টেন্ট বললাম, তার বায়োডিট মে বি অরিজিনাল অর সার্টিফাইড। এখন বায়োডিট কিন্তু আপনার অরিজিনালও থাকতে পারে, সার্টিফাইডও থাকতে পারে। এখানে একটা ট্রিক্স আছে, আপনাদেরকে বলে দিই, এগুলি আপনারা ছোট ছোট করে নোট দিবেন। বায়োডিট কখন অরিজিনাল হবে, কখন সার্টিফাইড হবে? বায়োডিট সার্টিফাইড হবে নর্মালি যখন যিনি প্রিভিয়াস ওনার যতটুকু জমি কিনেছিলেন তার থেকে কম জমি বিক্রি করতেছেন। ধরেন 10 শতক সম্পত্তি উনি কিনেছিল, উনি 8 শতক বা 9 শতক বা 9.5 শতকে বিক্রি করুক, সেক্ষেত্রে উনি যদি সার্টিফাইড কপি দেয় তাহলে অ্যাকসেপ্টেড। কিন্তু উনি 10 শতকের মালিক ছিলেন, 10 শতকই ট্রান্সফার করেছেন, সার্টিফাইড কপি দেবে কেন? তাহলে তো উনি ওনার কাছে থাকা অরিজিনাল দলিলটাই দিয়ে দেবে। আপনাদেরকে আইন দেখাইছি না, আইনের প্রেজেন্টেশন আছে, দেখেন। তো তাইলে যদি না দেয় তখন আপনার মনের মধ্যে সন্দেহ হতে হবে। আপনার এই বেটিং করতে বসে আপনার সবসময় মনে রাখতে হবে বা সন্দেহ একটা থাকতে হবে যে না, এই জমির ভিতরে কোথাও না কোথাও ঝামেলা আছে, ঘাপলা আছে, আমি এটা বের করব কোথায় আছে। সেটার জন্য প্রত্যেকটা চেক পয়েন্ট, এবার আন্দাজে সন্দেহ করলে হবে না। যখনই আপনি দেখবেন যে আপনার প্রিভিয়াস ওনার উনি সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে দিয়েছে, যতটুকু কিনছিল, হ্যাঁ, তো সেইটুকু পুরাটাই বিক্রি করে দিছে, তাইলে পরে উনি কেন মূল দলিল ফেরত দিবেন, উনি কেন সার্টিফাইড কপি দিবে? এখানে দেখলে অনেক সময় দেখতে পারবেন যে একই লোক দুই জায়গায় জমি বিক্রি করছে, এরকম আমি পেয়েছি অনেক, যে একই লোক একাধিক জায়গায় জমি বিক্রি, অথবা বিক্রি করেছে ব্যাংকে মর্টগেজ রাখার পরে, তখন সার্টিফাইড কপি দিচ্ছে। তো তখন যখন আমরা ভালো করে সার্চিং করতে গেলাম তখন দেখি যে একটা মর্টগেজ দলিল বের হয়ে গেছে। এটা ভলিউম বুক তল্লাশি দিলে পাওয়া যায়, এটা আপনাদের সার্চিং এর পোর্শনে আমি আবার বলবো। তো এইগুলির ক্ষেত্রে আমাদেরকে খুব কশাস হতে হবে। হ্যাঁ, আচ্ছা, হারিয়ে যেতে পারে তাই সার্টিফাইড কপি দিয়েছে। যদি হারিয়ে যায় সেক্ষেত্রে উনি দেখতে হবে যে উনি কোনো জিডি করেছে কিনা, পেপার পাবলিকেশন করেছে কিনা। হ্যাঁ, যদি না করে থাকে আপনাকে কিন্তু অবশ্যই 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 ভালো করে চেক করে দেখতে পারে। সার্টিফাইড কপি কয় টাকার স্ট্যাম্প? সার্টিফাইড কপি আসলে স্ট্যাম্প ভ্যালুটা মানে একদম নির্দিষ্ট করে বলা যাবে না, আপনাদের এখন যখন ডিডের প্রেজেন্টেশন দেখাবো তখন দেখাবো। সার্টিফাইড কপি, ও সার্টিফাইড কপি না, সার্টিফাইড কপি এখন পাবেন হচ্ছে গিয়ে 200 টাকার স্ট্যাম্পে। এর আগে ছিল 100 টাকা করেছিল, কিন্তু ওই সাব রেজিস্ট্রারটা 200 টাকার মধ্যে নেয়। আর তার আগে পাবেন হচ্ছে আপনি সার্টিফাইড কপি, এর আগে হচ্ছে আপনার 50 টাকা ছিল, তারপরে 20 টাকা ছিল। হ্যাঁ, এইভাবে আপনি পুরাতন ইয়েতে পাবেন।
এরপরে আমরা কি বললাম, বায়োডিট মে বি অরিজিনাল অর সার্টিফাইড। এরপরে অরিজিনাল কপি অফ বায়োডিট ইজ নিডেড হোয়েন প্রিভিয়াস ওনার ট্রান্সফার এন্টায়ার প্রপার্টি অবটেইনড বাই হিম থ্রু এ সিঙ্গেল অর মোর ডিড। যেটা বললাম যে একজন মালিক আপনি যদি বায়া দলিলে আরো মানে যে বিক্রি করছে তারও যদি ক্রয় দলিল থাকে, তখন আপনি দেখবেন যে সে 3টা দলিলে ধরেন 3.30 করে 10 শতক সম্পত্তি সে কিনলো। কেনার পরে একটা দলিলে সে 10 শতক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, তখন আপনাকে 3টা দলিলেরই অরিজিনাল কপি চাইতে হবে। হ্যাঁ, যদি না দেয় তাহলে আহামরি যে সমস্যা হবে তা না। আপনি কাস্টমারের জানাবেন যে ভাই এখানে কিন্তু আমি এটা পাচ্ছি, এখন তুমি এটা ওভারলুক করে যাবা না নেবা তোমার ব্যাপার, কিন্তু আমি কিন্তু মনে করি যে তোমার ওনার কাছ থেকে অরিজিনাল ডিটটা খুঁজে নিয়ে আসে, বা যার যে বিক্রি করবে সে যেন আগের মালিকের কাছ থেকে এনে দেয়। যদি বলে যে না ভাই পারবে না, এত ভেজালের মধ্যে যাবো না, অন্যান্য উকিলরা তো করে, তাহলে বলবেন যে আমি 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 আপনাদের ছেড়ে দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু এই রিস্ক একটা থেকে গেল আপনার যেন নলেজে থাকে। আপনি বুদ্ধি করে যখন লিগাল ওপিনিয়নটা দেখাবো আপনাদের প্রেজেন্টেশন, ওইখানে টুক করে একটা লাইন লিখে দিবেন যে এই বায়া দলিলে কিন্তু অরিজিনাল পাওয়া যায় না, তাহলে আপনি সেফ থাকবেন। তা না হলে বলবে যে আপনি তো এটা জানার কথা, আপনি লয়ার, আপনি কেন জানবেন। এই জিনিসগুলি আপনাদেরকে জানতে হবে যে এস এ খতিয়ান আর এস খতিয়ান মালিক হলেই হবে না, দলিলে আপনার নাম থাকলেই হবে না, আপনি ওয়ারিশ হলে হবে না, কতটুকু সম্পত্তির মালিক। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এটা নিয়ে মামলা মোকদ্দমা হয় তাহলে কতটুকু সম্পত্তি টিকবে এটা বলার ক্যাপাসিটি আপনার থাকতে হবে, তাহলে আপনি ভালো লয়ার হতে পারবেন। আদারওয়াইজ আপনি সিএসএস আর এস খতিয়ান মিলাই দিবেন, এটা এটা কোনো ভেটিং হতে পারে না, এবং এটা সাস্টেইনেবল ভেটিং না। এরপরে আসেন আসল ও নকল দলিল চেনার কিছু উপায়। নকল মানে এখানে আসলে ফেক বলা হয় নাই, সার্টিফাইড কপি বলা হয়েছে, এই বাংলা করলে যা হয় আর কি। নন জুডিশিয়াল স্ট্যাম্প যার মূল্য আগে ছিল 5 টাকা, ছিল তারপর 20 টাকা, ছিল তারপর 50 টাকা, ছিল তারপর 100 টাকা হয়েছে, তারপর 200 টাকা হয়েছে। আর অরিজিনাল কপি এখনকার দলিলে পাবেন 100 টাকা, কিন্তু এর আগে আপনাদের পুরাতন দলিল দলিল যখন দেখাবো দেখবেন যে 1000 টাকার স্ট্যাম্প, 2000 টাকার স্ট্যাম্প ছিল, ওগুলি বন্ধ হয়ে গেছে, এখন নাই। এরপরে অরিজিনাল দলিলে সিল মোহর থাকে, কি সিল মোহর থাকে, সার্টিফাইড কপি থাকে, ট্রু কপি, সার্টিফাইড কপি, সহি মোহরি, নকল, অবিকল নকল, এভাবে সিল মারা থাকে। আর অরিজিনাল ডিডে স্ট্যাম্প ও ট্যাক্স পরিশোধে সিল মোহর থাকে। সার্টিফাইড কপির সাথে ড্রয়িং রিসিপ্ট না থাকলে দলিল উত্তোলন করা যায় না। আপনার যখন দলিলটা রেজিস্ট্রি হয় সাথে সাথে কিন্তু আপনি অরিজিনাল কপি পাবেন না, তখন কি পাবেন, একটা সার্টিফাইড কপি পাবেন আর একটা ড্রয়িং রিসিপ্ট বা এসআরও টোকেন বা টিকিট যাই বলেন পাবেন। এখন বলবেন যে তাহলে এটা দেখতে কেমন, দেখতে কেমন আপনাদের দেখাবো, আমাদের প্র্যাকটিক্যাল সবই আপনাদেরকে দেখাবো, কোনোটা দেখানো বাদ রাখবো। তো সরি, চলে গেলাম দলিল। এই আপনার ড্রয়িং রিসিপ্ট। এরপরে দলিল নাম্বার। দলিল নাম্বার প্রথম পাতার উপরের দিকে মাঝামাঝি স্থানে দলিল নাম্বার লেখা থাকে এবং তারিখ থাকে বেশিরভাগ সার্টিফাইড কপিতে, কিন্তু অরিজিনাল কপিতে কি প্রথম পাতার উপরে বাম পাশে সিরিয়াল নাম্বার এবং ডান পাশে দলিল নম্বর লেখা থাকে। দেখাবো, হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন করবেন না যে এগুলি কেমনে বুঝবো, পুরাটাই প্র্যাকটিক্যালি দেখবো। আঙ্গুলের ছাপ থাকে কিনা, সার্টিফাইড কপির পিছনে কোনো আঙ্গুলের ছাপ থাকে না। আর অরিজিনাল দলিলে প্রথম পাতার পিছনে ছবির উপরে আঙ্গুলের ছাপ থাকে, তাহলে প্রথম পাতার পিছনেও থাকে আবার ছবির উপরেও আঙ্গুলের ছাপ থাকে, কেমন হয় দেখাবো। সিল ও স্বাক্ষর। শেষ পাতায় নকলকারী, তুলনাকারী, যাচাই কারোর সিল স্বাক্ষর থাকে সার্টিফাইড কপিতে। আর অরিজিনাল কপির শেষে পাতার পিছনে আপনার কোর্ট সিল, বুক নাম্বার, ভলিউম নাম্বার, পেজ নাম্বার, ডিড, ইয়ার এগুলি উল্লেখ করা থাকে। আচ্ছা, আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি একটা পুরাতন দলিল, এটা অরিজিনাল ডিড ওল্ড ফরম্যাট। হ্যাঁ, এটা যে 1000 টাকার স্ট্যাম্পে হবে এমন কথা নেই, 500 টাকা থাকতে পারে, 1000। হ্যাঁ, আগে অনেক টাকার স্ট্যাম্পই ছিল, আমি একটা পুরাতন 1000 টাকার পেয়েছি, সেটাই আপনাদের জন্য রেখেছি। তো এটা যে কোনো ধরনের দলিলে হতে পারে। এরকম দেখেন 1000 টাকার একটা স্ট্যাম্পের মধ্যে করা হয়েছে, এখানে সিল মেরে কত টাকা কোথায় নেওয়া হলো, এখানে সাব রেজিস্ট্রার মহোদয়ের সই আছে, এখানে যিনি দাতা ওনার সই আছে, উপরে আবার লেখা কিন্তু এই দেখেন জমির পরিমাণ 4% লেখা। এখানে এই যে দলিলের যে গ্রহিত্রী, হ্যাঁ গ্রহিত্রীর নাম এখানে লেখা আছে, এখানে দেখেন 1 2 3, তিনজন এই দলিলটা কিনেছে, তিনজন দলিল গ্রহিতা, এবং এখানে দেখেন 1 2 দুইজন দলিল দাতা, ওনারা বিক্রি করতেছে। দুইজন দলিল দাতার এই দলিলের অপোজিট পেজে দেখেন এখানে কিন্তু অরিজিনাল কপিতে আপনার ফিঙ্গার যে আপনার থাম্ব ইমপ্রেশন এখানে নেওয়া হয়েছে। এখানে এই যে টাকার পরিমাণ অনেক কিছু এখানে লেখা আছে, কার নামে স্ট্যাম্প কেনা হয়েছিল এটা লেখা আছে। এরপরে আসেন, এটাতে থাকে তফসিল থাকে, এইভাবে তফসিল লেখা থাকে। হ্যাঁ,
এখানে সহি দেখেন, এখানে তফসিল লেখা থাকে। তফসিলের এখানে তফসিলের মধ্যে কি থাকে? তফসিলের মধ্যে থাকে জেলা, থানা, সাব রেজিস্ট্রি অফিস, মৌজা, জেল নাম্বার, তারপরে সিএসএস আর এস দাগ খতিয়ান নাম্বার, তারপর সিএসএস আর এস দাগ নাম্বার, জমির পরিমাণ কত, হ্যাঁ, এই চৌহদ্দি, এইগুলা থাকে। তো এখানে এইভাবে লেখা আছে, আপনারা দেখে নেবেন। আর এখানে এই যে 4% জমি যে আমরা দেখছিলাম, এই যে এস এ দাগ নাম্বার এত, হাল দাগ নাম্বার এত, এই দাগে যদি এস এ দাগ লেখা থাকে এত, আর যদি পরে এরকম হাল থাকে, বা আর এস দাগ নাম্বার এত, সাবেক দাগ নাম্বার এত, তাই যদি লেখা থাকে এস এর হাল কি হবে? আর এস। আর আর এস এর যদি সাবেক লেখা থাকে তাহলে হবে এস এ। এটা আপনাদেরকে একটু বুদ্ধি করে বুঝে নিতে হবে। সাবেক খতিয়ান নামে কিন্তু আসলে কোনো খতিয়ান নাই, এর কনফিউজ হবেন না। এই দেখেন এস এ এত, হাল দাগ এত, হাল মানে, হাল মানে হচ্ছে এস এর পরের যেটা, তাহলে আর এস। হ্যাঁ, আর যদি আর আর এস থাকতো সাবেক দাগ নাম্বার এত, হাল দাগ নাম্বার এত, আর এস, তাহলে এই সাবেকটা এস এ হতো। তো এইটাই। আর এখানে থাকে চৌহদ্দি থাকে, এই দেখেন এখানে হাতেম আলী, উত্তরে হাতেম আলী, দক্ষিণে ফিরোজ আলী, হ্যাঁ, হাতেম আলী, এখানে পূর্বে আছে একজন, পশ্চিমে আছে আর একজন, এভাবে লেখা থাকে চৌহদ্দি। এর মধ্যে 4 শতক সম্পত্তি তারা বিক্রি করলো, এটা লেখা থাকে। এবার দেখেন অরিজিনাল ডিড নিউ ফরম্যাট। বর্তমান সময় অরিজিনাল ডিড কি ধরনের হয়? বর্তমান সময় অরিজিনাল দলিলে প্রথম পাতার মধ্যে এরকম দেখবেন 100 টাকার, এই যে আপনাদের বলেছিলাম, এই যে বা সাইডে যে নাম্বারটা, এটা একটা সিরিয়াল নাম্বার। আর এইটা হচ্ছে আপনার দলিল নাম্বার, এই যে 1920টা হচ্ছে দলিল নাম্বার। এখানে এখন 100 টাকার স্ট্যাম্পের মধ্যে প্রিন্ট হয় আর হাল এবং সাবেক। আগে যদি হাল মানে হচ্ছে যে বর্তমান, আর সাবেক মানে প্রিভিয়াস। হ্যাঁ, এই বাংলাটা আসলে খুবই মুশকিল। আমরা যখন ল পড়ছি তখন ইংলিশে পড়ছি, বুঝছেন। তারপরে যখন আপনার কোর্টে গেলাম, এই বাদে খাই খালাসি, আম মুক্তার, মন্দ কি, আরে কি বিপদে পড়ছি, এ তো কোনোদিন পড়ি নাই। তাহলে কি আমার পড়ালেখায় ঠিক নাই, না কি পড়লাম, নাকি ক্লাস করি নাই, নাকি জানি না, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছি। আসলে বাংলাটা একটু পিকুলিয়ার। সাবেক আর হাল মানে প্রিভিয়াস আর প্রেজেন্ট। তো একটা লেখা থাকে, যে কোনো একটা সাবেক, ধরেন যদি এস এ খতিয়ান নাম্বার এত লেখা থাকে, হাল খতিয়ান নাম্বার এত, তাহলে মনে ধরে নিতে হবে এস এর পরে হাল কত। এস এ যদি সাবেক হয়, হাল হলো আর এস, আর তাহলে হাল খতিয়ান মানে আর এস খতিয়ান। আর আবার হচ্ছে গিয়ে আহ আপনি এখন আমারে বলতে পারেন যে স্যার, এসে তো ছিল আর এস ছিল, এখন তো ঢাকা সিটি কর্পোরেশন এলাকাতে ঢাকা ঢাকা সিটি জরিপ হাল খতিয়ান। দলিলটা যখন হয়েছে তখন আসলে ঢাকা সিটি জরিপ ছিল না, যার কারণেই কিন্তু আর এস কে হাল হিসেবে দেখানো হচ্ছে। মূলত হাল খতিয়ান মানে ঢাকা সিটি কর্পোরেশনের ঢাকা সিটি জরিপ খতিয়ান, অথবা যেখানে আর এস লেটেস্ট আর এস খতিয়ান। কিন্তু এক দলিলে সাবেক হাল যদি লেখা থাকে, যদি সাবেক খতিয়ান নাম্বার লেখা থাকে এস এ, তাহলে হাল খতিয়ান হবে আর এস। আর হাল খতিয়ান যদি আর এস লেখা থাকে, সাবেক খতিয়ান হবে এস এ। আবার দেখা যাচ্ছে যে সাবেক খতিয়ান সিএস হলে হাল খতিয়ান হবে এস এ, এরকম। এই জায়গাটা বুঝে নিতে হবে। আশা করি উত্তর পেয়েছেন, নাহলে আবার প্রশ্ন সেকশনে প্রশ্ন করবেন। এরপরে আসেন, এখানে কি আছে দেখেন। এখানে যিনি দলিলদাতা, এটা একটা কোম্পানির পক্ষে, এটা তো ফ্ল্যাটের দলিল, তো ফ্ল্যাটেরটা নিয়েছি কেন আপনারা তাহলে বুঝতে সুবিধা হবে। আর ল্যান্ডের হলে তো খালি ল্যান্ড, আর ফ্ল্যাটের দলিলটার মধ্যে এক্সট্রা কিছু জিনিস থাকে। এখানে কিন্তু হস্তান্তরিত সম্পত্তির পরিমাণে খালি জমির পরিমাণ থাকবে ল্যান্ডের দলিল। আর ফ্ল্যাট দিলাম দিলাম কেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ল্যান্ড ফ্ল্যাট দুইটাই কিরকম থাকে। তো এই ফ্ল্যাটটা যেহেতু একটা ডেভেলপারের পক্ষে একজন বিক্রি করেছে, তো ম্যানেজিং ডিরেক্টর বিক্রি করতেছে, তাই না? তো এই এই ম্যানেজিং ডিরেক্টর যে বিক্রি করতেছে, ওনার ওনার সিগনেচার, আর দেখেন সিল। যদি দলিলের উপরে কেউ সিল মারে, তাহলে অবশ্যই তাকে সিগনেচার করলে অবশ্যই সিল মারতে হবে। যদি সুদা নাম লিখে দেয় তাও হবে, কিন্তু কোম্পানির পক্ষে যদি কেউ দলিল রেজিস্ট্রি করতে যায়, তাহলে তার সিগনেচার সিল দুইটাই লাগবে। নর্মাল মানুষের দলিলে দেখবেন যে এইভাবে নাম লিখে রাখছে, সেখানে কোনো সিল টিল নাই, কিন্তু কেউ যদি সাইন করে তার নিচে আবার সিল দিতে হবে। আবার আহ যদি কোম্পানির পক্ষে বিক্রি করে, সেখানে নামই লেখেন আর সিলই দেন, আপনি সই দেন, আপনাকে অবশ্যই সিল মারতে হবে। এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। এখন দেখেন কোম্পানির দলিল শুধু নাম লেখা, সিল মারা নাই, তাহলে আপনার মনে সন্দেহ থাকতে হবে, ওই দলিলটা চেক করাতে হবে যে জেনুইন না ফেক। এভাবে আপনি ফেক ডকুমেন্ট আইডেন্টিফাই করবেন। ফেক ডকুমেন্ট আইডেন্টিফাই করার কোনো মানে স্ক্যানার নাই যে আপনারা স্ক্যান করে বলে দিবে যে এটা ফেক। ফেক ডকুমেন্ট আইডেন্টিফাই করার কোনো প্যারামিটার নাই। ফেক ডকুমেন্ট আইডেন্টিফাই করার কোনো মানে জাদু বা কোনো ধরনের ম্যাজিক টেকনোলজি নাই। এখানে আপনাকে এই যে ছোট ছোট অ্যানোমালি গুলি, ছোট ছোট ভুলগুলি
ধরে ওখান থেকে আপনাকে তদন্ত করে বের করতে হবে যে আসলে এটা ফেক। আপনি যখন লিগাল ওপিনিয়ন করছেন তখন আপনি একটা সিআইডির ভূমিকা আছেন, হ্যাঁ, আমাদের ওই যে হারুন ভাইয়ের মতো, তো সব খুঁজে খুঁজে বের করে ফেলে। এই জন্য ওই রকম আপনাদেরকে সিআইডি হতে হবে, প্রত্যেককে এক একজন হারুন ভাই হতে হবে, যেন আপনারা সব ধরে ফেলতে পারেন। এরপরে এখানে সাব রেজিস্ট্রারের সই থাকে, এবং এখানে স্ট্যাম্প দিয়ে স্ট্যাম্পের মধ্যে টাকার পরিমাণ এগুলি সব এখানে লেখা থাকে। এরপরে আসেন আবার এখানে দেখেন ক্রমিক নাম্বার, বহি নাম্বার, এটা বহি মানে ভলিউম নাম্বার, এবং দলিল নাম্বার এখানেও আবার লেখা থাকে। আমরা যদিও তখন বলেছি যে আধুনিক ফরম্যাটের আগে শুধু এই দুই জায়গায় লেখা থাকতো, এখানে লেখা থাকতো না। আধুনিক ফরম্যাটে এখানেও আবার লেখা থাকে। এখানে পাবেন সাব রেজিস্ট্রি অফিসের নাম, এখন খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা ঢাকার একটা দলিল। এইখানে কি হয়েছে, এখানে দুই ভাবে লেখা থাকবে, এই দেখেন অবিভাজ্য অচিহ্নিত বা নৌজাংশ। অবিভাজ্য অচিহ্নিত মানে কি, যখন এটা ফ্ল্যাট হবে, ফ্ল্যাটের উপর তো বিল্ডিং হয়ে যাবে, বিল্ডিং হয়ে গেলে কি আপনি জমি মেপে আলাদা করতে পারবেন? জমি তো মেপে আলাদা করা যাবে না, তাইলে এই ফ্ল্যাটের ক্ষেত্রে লেখা থাকে আনডিভাইডেড এন্ড আনডিমার্কেটেড, যেটা বাংলায় বলি অবিভাজ্য, অবিভক্ত এবং অচিহ্নিত, বা অবিভাজ্য এবং অচিহ্নিত 52 শতক। দেখেন বাংলা আসলে আমাদের মাতৃভাষা, কিন্তু আমরা হয়তো এটার সাথে অত ইউজ টু না। তো অবিভাজ্য অচিহ্নিত 52 শতক, 52 অযুতাংশ, 0.0052 শতক আর কি, 52 অযুতাংশ। যেহেতু ফ্ল্যাট, এটা 52 অযুতাংশ মানে অনেক বড় ফ্ল্যাটই দেখা যাচ্ছে, 1100 স্কোয়ার ফিটের। তো এইটা দেখেন ষষ্ঠ তলার দক্ষিণ পাশে 1100 বর্গফুটের এক 102.3 102.3 বর্গমিটার। তাহলে বর্গফুট এবং বর্গমিটার, বর্গমিটার দেওয়া হয় কেন? বর্গমিটার দেওয়া হয় কারণ ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ক্ষেত্রে FF53 নামে একটা চার্জ আছে সরকারের, ওইখানে বর্গমিটারের উপরে চার্জ হয়, এই জন্য বর্গমিটার লিখে দেওয়া থাকে। তো এই দেখেন 6A, 6-এর A নং ফ্ল্যাট সহ জমি, ফ্ল্যাট এবং জমি সহ এটা বিক্রি হচ্ছে। তো এইখানে আহ আপনার ভূমির দাম লেখা থাকে কত, ফ্ল্যাটের দাম লেখা থাকে কত, স্কোয়ার ফিট হিসেবে থাকে। আর বাড়ি, আহ, জমির শ্রেণী কি এখানে লেখা থাকে, কিন্তু জমির শ্রেণী লেখা থাকে। এরপরে আসেন আহ পরবর্তী পেজে আপনাদের, এটা কিন্তু আসলে এই দলিলের না, এটা আর একটা দলিলের নিয়ে এসেছি। কেন, আপনাদের আগে দেখালাম দুইটা টিপ মাত্র, যদি একাধিক অনেক টিপ হয় তাহলে এখানে কিন্তু এই দেখেন আপনার টিপস ওইগুলো এভাবে নেওয়া হতো, এবং প্রত্যেকের নামের পাশে একটা সিরিয়াল দিয়ে আপনার কার 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 টিপ এখানে কিন্তু লেখা থাকতেছে, কার কার আঙ্গুলের ছাপ, প্রত্যেকের নাম এখানে লেখা আছে, দেখেন এভাবে লেখা থাকতেছে। এখানে এই দলিলের অপোজিট পেশে একজন আবার শনাক্তকারী থাকে, হ্যাঁ, এই নিচে এখানে শনাক্তকারীর নাম থাকে। এই জায়গা যে কোনো জায়গায় আপনি অ্যানোমালি পাবেন, এগুলি দেখলে বা পড়লে আপনার একটা চোখে আইডিয়া হবে। এইগুলির সাথে যখনই আপনি মিসম্যাচ পাবেন তখনই আপনি এটা কিন্তু ইয়ে করবেন। আচ্ছা একটা জিনিস দেখেন, এটা একটা ভুল হয়ে গেছে না, দেখেন কি একটা কাজ করছে, হ্যাঁ, আপনার এখানে ছবি আছে, ছবির উপরেই টিপসই মেরে দিচ্ছে, ছবির উপরে লিখে দিচ্ছে, এটা ভুল হয়েছে না? বলেন তো, কেউ একজন বলেন এটা কি ভুল হয়েছে কিনা, কেউ একজন বলেন তো দেখি এটা ভুল হয়েছে কিনা। জি স্যার, ভুল হয়েছে। জি, ভুল হয়েছে। ভুল হয়েছে। না, এটা ভুল হয় নাই। আইনে পরিষ্কার বলা আছে যে আপনি যখন এই মানে রেজিস্ট্রেশন ম্যানুয়ালে পাবেন, হ্যাঁ, আপনি যখন এই ইয়ে দিবেন, টিপসই দিবেন, টিপসইয়ের কিছু অংশ ছবির উপরে পড়বে, কিছু অংশ দলিলের উপরে পড়বে। যখন সই করবেন সইয়ের কিছু অংশ এখানে পড়বে, কিছু অংশ ছবির উপরে পড়বে। তাতে কি হবে, এটা যে আসলে আপনি সই করেছেন, এই সইয়ের মানে এটা যে আপনার ছবি এবং আপনি সই করছেন, এটার একটা প্রমাণের জন্য এটা আইনে করেছে, এটা আসলে ভুল না, এটাই সঠিক। এই যে উনি যেটা করেছেন এটা দেখেন, এটা পাওয়ার অফ অ্যাটর্নি মূলে, হ্যাঁ, এখানে প্রথমে কি থাকে, দলিল গ্রহীতা, এই দলিল গ্রহীতা ওনার সই আছে, কিন্তু দলিল যে দাতা বা দাত্রী তাদের সই নাই। এখানে কার সই, এখানে কিন্তু এই লোকের সই, এই দেখেন কেন, কারণ উনি পাওয়ার অফ অ্যাটর্নি বলে। এটা বনশ্রীর একটা রেডিয়েন্ট প্রপার্টিজের একটা ফ্ল্যাট। তো রেডিয়েন্ট প্রপার্টিজ এই ফ্ল্যাটে এই ইঞ্জিনিয়ার মোহাম্মদ মীর হোসেন, এরা হচ্ছে গিয়ে এই ফ্ল্যাটের জমিটা বিক্রি করতেছে, তার পক্ষে এই হাশেম মোল্লার জমিটা আসলে মূলত ওনারা
পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে সেখান থেকে বিক্রি করে দিচ্ছে। তো এই যে পাওয়ার অফ অ্যাটর্নি এখানে কোন দলিল মূলে নিলে এটা আবার মিলাই নেবেন এই দলিলের নামের সাথে। যদি কোনো ধরনের কোনো ফেক হয়, যে ক্রস ম্যাচের সময় এখানে দেখবেন যে আপনার দলিল নাম্বার মিলতেছে না। প্রত্যেকটা চেক পয়েন্ট আপনাকে সজাগ থাকতে হবে, এগুলো আপনার চেক পয়েন্ট। এই জায়গায় দেখলেন আপনি দলিল দেখলেন যে এখানে আপনার ছবি দেওয়া আছে কিন্তু টিপ সই দিছে এখানে বা অন্য জায়গায়, আপনি ধরে নেবেন যে এটার মধ্যে ঝামেলা আছে। সিগনেচার করছে নিচে এসে, ছবির ভিতরে পড়ে নাই, আপনার ধরে নিতে হবে ঝামেলা আছে। এগুলি দেখানো কিন্তু আপনাদেরকে এই জন্যই যে এই চেক পয়েন্ট গুলাতে আপনারা যদি আপনারা সতর্ক থাকেন, তাহলে আপনার শহরের মধ্যে ইয়াবা ঢুকবে না। আর কোনো কোনো চেক পয়েন্টে যদি আপনি ঘুরে ঘুমায় পড়েন, তাহলে শহরের মধ্যে আপনার চেক পয়েন্ট পাস করে ইয়াবা ঢুকায় নিয়ে চলে যাবে। তো তেমনি ফেক ডকুমেন্টও আপনার ঢুকতে পারবে না যদি এই চেক পয়েন্ট গুলোতে আপনি সতর্ক থাকেন। এই জন্য আপনাদেরকে ডিটেইলে দেখাচ্ছি। এরপরে আসেন তফসিল থাকবে। তফসিলটা এইভাবে আমার লেখা থাকে। তারপর চৌধুরী থাকে তফসিলের মধ্যে দেখেন জেলা, ঢাকা, থানা, সাব রেজিস্ট্রি অফিস, খিলগাঁও, হ্যাঁ, ঢাকার অধীনে এত নং জোটভুক্ত, তৌজিভুক্ত। তৌজিটা সিএস খতিয়ানের মধ্যে থাকবে, ওটা আপনাদেরকে তখন দেখাবো, বিস্তারিত বলবো। ভূমি অফিসের নাম, এই যে এই ভূমি অফিস, তারপর জেল নাম্বার কত, সিএস এর জেল কত, এস এর জেল কত, মৌজা কি উলুন, এই খতিয়ান নাম্বার সিএস এত, এস এ এত, আর এস এত, হ্যাঁ, আর এস খারিজা, এটা যেহেতু আর এস এর সময় বিক্রি হয়েছে তখন আর এস খারিজা, এটা যদি পরে বিক্রি হতো। আবার এই দলিলটা দেখেন, দলিলটা কত সালে হয়েছে, এই জিনিসগুলি কিন্তু আপনার চেক করেন। এই দলিলটা হয়েছে দেখেন 18/3/97, হ্যাঁ। তাহলে ওই সময় কিন্তু আর এস ছিল, সিটি জরিপ হয় না। সিটি জরিপ কত হয়েছে 2011 সালে। এখন ধরেন 2011 সালের পরে 12 বা 13 সালের দলিল, এখানে আর এস কে হাল হিসেবে দেখাচ্ছে, আর এস কে হাল হিসেবে দেখাচ্ছে, তখন আপনাকে সতর্ক হতে হবে যে 11 সালের তো, এটা ধরেন 13 সালের দলিল। আমি কি রে ভাই, 13 সালে তো আর এস সিটি জরিপ ফাইনাল হয়ে গেছে, তাহলে আর এস এ হাল দেখাবে কেন? হ্যাঁ, এখানে দেখেন আবার ঢাকা সিটি জরিপ এটা দেখানো হচ্ছে যে নামজারি কিন্তু আরএস অনুযায়ী, তার মানে ঠিক আছে। ঢাকা সিটি জরিপ তখন কেবল জরিপ হচ্ছে, যেহেতু এটা তখন ডিবি পর্যায়ে আছে, ওরা লিখে দিছে জানার সুবিধার্থে। আবার এই খতিয়ান নাম্বারটা দেখবেন চেঞ্জ হয়ে যেতে পারে দলিলের সাথে, এটা আরে মানে সিটি জরিপ ফাইনাল হওয়ার পরে, এটা ভয়ের কোনো কারণ নাই। কিন্তু এই দলিলটা যদি সিটি জরিপ ফাইনাল হওয়ার পরে হয়, তারপরে দেখেন যে খতিয়ান নাম্বার চেঞ্জ, তাহলে অবশ্যই এটা আপনাকে ধরতে হবে এবং এটা রেকটিফাই না করে কোনোভাবে এই জমি মর্টগেজ নেওয়া বা আপনার ক্লায়েন্টকে কিনতে বলা যাবে না। অনেকগুলি ছোট ছোট চেক পয়েন্ট, এই ছোট ছোট জিনিসগুলি দিয়ে কিন্তু আপনার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। এগুলি আপনার মানে সবসময় চোখ কান খোলা রাখতে। জোত নাম্বার, এটা কিন্তু আর এস জোত, এটা সিটি জরিপ জোত হবে না। যদি দেখেন যে সিটি জরিপ জোত, তখনই সমস্যা, কারণ 97 সালে তো সিটি জরিপের জোত ওপেন হয় নাই। আবার যদি দেখেন 97 এর পরে আর এস মানে আপনার 11-12 পরে আর এস জোত লিখে রাখছে, তখন আপনাকে বলতে হবে যে এই দলিলটা ডিফেক্টিভ, হয় ফেক, না হয় ডিফেক্টিভ, না হলে কোনো না কোনো প্রবলেম আছে। এই সম্পত্তি কেনাও যাবে না, মর্টগেজও নেওয়া যাবে না। তাহলে দেখেন ছোট ছোট জিনিসগুলা কিন্তু আপনার জানতে হবে। আপনি শুধু সিএসএস আর এস মিলাই গেলেন, আপনি শুধু মানে কে কোন দাগে মালিক ছিল শুধু মিলাই গেলেন, তাহলে হবে না। ছোট ছোট এই চেক পয়েন্ট গুলো আপনার খেয়াল রাখতে হবে, তা নাহলে আপনি ভালো আইনজীবী বা আপনার যে ক্লায়েন্টের রাইট আপনি প্রোটেক্ট করতে পারবেন না। এরপরে দাগ নাম্বার দেখবেন সিএস, এস এ, আর এস, সিটি জরিপ, সব দাগ নাম্বার এখানে লেখা আছে। এরপরে জমির পরিমাণ আছে, এইগুলি কিন্তু আবার খতিয়ানের সাথে ক্রস চেক করতে হবে, কোথাও যদি মিসম্যাচ হয় তখন আবার ধরতে হবে। ইভেন এই দলিলের মধ্যে ভুল বশত যদি দেখেন সিটি জরিপ দাগ নাম্বার ভুল লেখা আছে, এই দলিল রেকটিফাই না করে কিন্তু কিছু করা যাবে না। এই যে ছোট ছোট জিনিসগুলি আপনাকে দেখতে হবে। এই চৌহদ্দি অনেকে আমরা খেয়াল করি না, ভেরি ইম্পর্টেন্ট। এখানে চৌহদ্দিতে কি বলা আছে, এটা যেহেতু ফ্ল্যাটে চৌহদ্দি থাকতে হবে বা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু জমির ক্ষেত্রে চৌহদ্দি ভেরি ইম্পর্টেন্ট। এবং ওই চৌহদ্দি দেখে আপনার কাস্টমার যখন কিনবে, চৌহদ্দি দেখে তাকে জমিটা মিলাই নিতে বলতে হবে যে এই উত্তরে রহিম, দক্ষিণে করিম আসে কিনা, আসলে আপনি ফিজিক্যালি মিলাই নেন। তো চৌহদ্দিতে হয় কি দুই একজন চেঞ্জও হতে পারে, সমস্যা নাই, কিন্তু তার আগে রহিম যে ছিল এটা আপনি জানতে পারবেন যে এখানে রহিম ছিল, এখানে ধরেন কামাল এখন দখল করে, কিন্তু আপনি যদি কারো জিজ্ঞাসা করেন যে হ্যাঁ এটা রহিমের ছিল, কামালের কাছে বিক্রি করে দিয়ে গেছে, ওইভাবে মিলবে। এরপরে দেখেন হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, এখানে আবার কিন্তু অঙ্কে বিস্তারিত আকারে কত শতক কত কাঠা এইভাবে সব লেখা আছে। এখানে ফ্ল্যাটের বর্ণনাও এখানে দেওয়া আছে দলিল তফসিলের মধ্যে। তাহলে একটা তফসিল, কমপ্লিট একটা তফসিল আপনাদের জমির থেকে ফ্ল্যাটেরটা দেখানোর কারণ হচ্ছে এই জমিটাও বুঝতে পারবেন, ফ্ল্যাটেরটাও বুঝতে পারবেন। এই জিনিসগুলো আপনাদেরকে থরলি চেক করতে হবে। এখান থেকে যদি প্রশ্ন থাকে, হাজারটা প্রশ্ন থাকে, আপনারা ইয়ের শেষে করবেন, ঠিক আছে। এরপরে আসেন লাস্টের পাতায় কি থাকবে, সিল সইটই মারার পরে আপনাদেরকে যেটা বললাম, এখানে আপনার ভলিউম নাম্বার, পেজ নাম্বার,
হ্যাঁ, কত পাতা থেকে কত পাতা, দলিল নাম্বার, এগুলি সব এখানে লেখা থাকবে। এরপরে আসেন আপনারা একটা রাজুকের একটা দলিল আপনাদেরকে দেখাই। রাজুকের কি কি প্রপার্টি ডকুমেন্ট হয় এগুলি আমরা আবার পরে বিস্তারিত দেখাবো, মানে লিজ হোল্ড প্রপার্টি, রাজুককে দিয়ে সিডি সব একই, কিন্তু কিছু বেসিক জিনিস কিন্তু একরকম আছে। এখন দেখেন আগে যেটা হতো, আগেরটাতে ওই ওই যে ওদের যে দলিলের উপরেই এখানে সিরিয়াল নাম্বার, এখানে দলিল নাম্বার থাকতো, কিন্তু বর্তমানে আবার এই দলিলের আগে স্ট্যাম্প লাগায় নাই। হ্যাঁ, স্ট্যাম্প লাগায়, স্ট্যাম্পের উপরে এক পাতা দুই পাতা লিখে তারপরে এই দলিলটা শুরু করে। তো বর্তমানটায় একটু তফাৎ আছে। তো এটা হচ্ছে যে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের একটা দলিল, এখানে দলিল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার। এটা ডিআইটি ছিল আগে, বর্তমানে এটার নাম হচ্ছে রাজু। তো রাজধানী উন্নয়ন কর্পোরেশন এখানে, এবং কাকে ইয়ে দেওয়া হচ্ছে, এটা কাভার পেজ, ওই দলিলের কাভার পেজের মধ্যে এটা দেওয়া থাকতো। এখানে কে বিক্রি করতেছে, ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট লিজ দিচ্ছে, এবং এটা কিন্তু এটা লিজ এগ্রিমেন্ট, নট সেল ডিড। দেখছেন, স্ট্যান্ডার্ড লিজ এগ্রিমেন্ট ফর ল্যান্ড ইন উত্তরা রেসিডেন্সিয়াল মডেল টাউন, কিন্তু এটা কিন্তু কোনো সেল ডিড না, এটা কিন্তু লিজ ডিড। এটার অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে, দেখুন খালি কন্ডিশন লেখা এখানে, খালি এই করতে পারবেন না, ওই করতে পারবেন না, এই করলে আপনার এই বিচার হবে, ওই করলে ওই বিচার হবে। এই জন্য এটা আসলে লিজ প্রপার্টিতে কিছু রেস্ট্রিকশন থাকে। তো যাকে লিজ দেওয়া হচ্ছে তার নামে এখানে, আবার এই ভিতরের পাতায় এসে এখানে দেখেন রেভিনিউ স্ট্যাম্প লাগা, এটা ক্যান্সেল করছে, অ্যাডহেসিভ স্ট্যাম্প বলে, রেভিনিউ স্ট্যাম্প বলে, যাই হোক। এখানে এখানে বলতেছে যে কত তারিখে দলিলটা হয়েছে, এখানে লেখা আছে কার সাথে হচ্ছে, ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, হ্যাঁ, সে লেজর, আর এই ব্যক্তি যে নিচ্ছে সে হচ্ছে লিজি। তাহলে যিনি লিজ দেন উনি হচ্ছে লেজর, আর যিনি লিজ নেন উনি হচ্ছে লিজি। তাহলে এই দুইজনের নাম এখানে কিন্তু দেওয়া আছে। এরপর আসেন তফসিলে। এই আহ, রাজুক বা এই ধরনের ইয়েতে আপনার বেশিরভাগ স্কোয়ার ইয়ার্ড থাকে, আর স্কোয়ার ফিট এইভাবে থাকে। এখন ধরেন আপনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে এটা কত শতক। এটার জন্য আপনি ইয়েতে যাবেন, ওই গুগলে গিয়ে স্কোয়ার ইয়ার্ড টু স্কোয়ার ফিট, অথবা স্কোয়ার ইয়ার্ড টু হচ্ছে কি আপনার কি বলে ডেসিমেল, এইটা কনভার্ট দিয়ে আপনি কনভার্ট করে বুঝে যাবেন। এটা নিয়ে এত ওরিড হওয়ার কোনো কারণ নাই। স্কোয়ার ইয়ার্ড স্কোয়ার ফিট আপনি ডেসিমেলে কনভার্ট করে নিতে পারবেন, অথবা স্কোয়ার ফিটে কনভার্ট করে আপনি ডেসিমেলে কনভার্ট করবেন, ওটাও পারবেন। তো এখানে থাকবে, এখানে দেখেন এটা গুলশান 2 এর একটা সম্পত্তি, এটা গুলশানের সম্পত্তি, এটা প্লট নাম্বার এত, রোড নাম্বার এত, হ্যাঁ, মৌজা এখানে লেখা আছে। এখানে আবার শিডিউল দেওয়া আছে, এটা কিন্তু পেমেন্ট শিডিউলের একটা অংশ। এখানে কিন্তু আবার আপনি দাগ ইয়ে পাবেন না, শিডিউল দেখেন একটা শিডিউল, দুইটা, অনেকগুলো শিডিউল থাকে। তো মূলত একটা শিডিউলের মধ্যেই জমির কথা লেখা থাকে, বাকিগুলি বিভিন্ন ধরনের ইয়ে শিডিউল, আরো অন্যান্য তফসিল থাকে। তফসিল মানে যে খালি জমি লেখা থাকবে তা না, অন্যান্য জিনিসও থাকতে পারে। আচ্ছা, এটা দেখেন আমরা আসলাম এবার সার্টিফাইড কপিতে। পুরাতন আমলে যে সার্টিফাইড কপি ছিল, এটা একদম 5 টাকার ছিল, ওটা আমার কাছে নাই, 20 টাকারটাই দেখাই। এটা 20 টাকার তো আছে। এইখানে দেখেন, এখানে অবিকল নকল বা হুবহু নকল, এই যে অবিকল নকল, হুবহু নকল, জাবেদা নকল, সার্টিফাইড কপি, নকল, এই ধরনের বিভিন্ন কথা লিখে সিল মারা থাকবে। এইখানে দেখেন এই যে মাঝ বরাবর এই যে দলিল নাম্বার এত, তারিখ এত, এখানে লেখা তারিখ এত, কিন্তু আগে ছিল কি, এখানে ক্রমিক নাম্বার ছিল, এখানে দলিল নাম্বার ছিল, কিন্তু এখানে দলিল নাম্বার এত, তারিখ এত সোজা লেখা থাকে। এইখানে যে সইগুলো এগুলি খালি ওই যে নকল নবিশ ওটা লিখে দিছে, যে সইকৃত, সই সাইন্ড এখানে লেখা আছে, কিন্তু মানে ইয়ের নাম হাতে করে লিখে দিছে ওরা আর কি। এটা মূল মালিকের সই আসলে এরকম না। এরপরে আসেন এইখানে আবার দলিল নাম্বার লেখা আছে একটা, দেখেন এখানেও আবার একটা দলিল নাম্বার আছে 5840, এখানেও একটা আছে। তারপরে এইখানে এইখানে আপনার রেজিস্ট্রেশন ডেটটা আবার এখানে পাবেন। এখানে যে 1 তারিখে 26/6/17 তারিখে দলিলটা তৈরি হয়েছে, লেখা হয়েছে 27/6 এই তারিখে 2007 নাকি 7ই তো, এই তারিখে আবার দলিলটা রেজিস্ট্রি হয়েছে। এটা এই 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 এইখানে আবার দেখেন দলিল নাম্বার, ক্রমিক নাম্বার এইখানে আবার এই ফরম্যাটের মধ্যে লেখাই আছে। তারপরে কত তারিখে রেজিস্ট্রি হয়েছে এখানেও পাবেন। কিন্তু পুরাতন যে দলিলগুলা, পুরাতন দলিলে কিন্তু এইখানে কিছু পাবেন না, এইখানে পাবেন। আর এই যে এটা দেখেন একটা জমির, এটা কিন্তু ফ্ল্যাটের না, এই দেখেন জমির পরিমাণ কত শতাংশ, এই এখানে লেখা আছে। না, এটাও তো B1 টাইপ ফ্ল্যাট, এটাও ফ্ল্যাট, কিন্তু এটা ফ্ল্যাট আর জমি আলাদা করে লেখেন, একসাথে মধ্যে লিখে। এইবারে দেখেন দাতা গ্রহিতা কারোই এই আপনি ছবি পাবেন না, এই যে ছবি লিখে এটা লিখে দিছে, কারণ কি আসলে তো সার্টিফাইড কপিতে কোনো ছবি হয় না, এটা তো একটা নকল দলিল, মূল দলিল তো দিয়ে দেওয়াই আছে।
তো এই জন্য এটাতে ছবি নকল মানে কিন্তু ফেক না, নকল মানে হচ্ছে বাংলা আসলে খুব মানে কি বলবো, যে আবার কেউ আবার বলতে পারেন যে ভাই আপনি বাংলার বিরুদ্ধে কথা বলতেছেন। আসলে বাংলা খুবই একটা রিচ ল্যাঙ্গুয়েজ, মানে বোঝাটা একটু টাফ আর কি। তাহলে এবার মনে হয় ঠিক আছে। কিন্তু আমি ভাষাকে ছোট করছি না, কিন্তু আমাদের আসলে কেন জানি বুঝতে একটু সমস্যা। তো এটা হলো যে আপনার নকল মানে হচ্ছে কি, এটা আপনার কি বলে সার্টিফাইড কপি আর কি। এটা জাবেদা নকল, হ্যাঁ জাবেদা নকল বলে। এটা জাবেদা নকল, যার কারণে এরকম। তো এখানে ছবি থাকবে না, এখানে সিগনেচার থাকবে না। এটাও যে সিগনেচার যে করা আছে এটা উনার আসলে সিগনেচার না। হ্যাঁ, এটা জুম করে দেখবেন যে ওটা জাস্ট একটা দলিল, নকল নবিশ একটা লেখার দরকার তাই লিখে রাখবে। এরপরে আসেন তফসিলে। তফসিলটা অলমোস্ট সেম থাকবে, যেহেতু প্রিন্টেড দলিল এখানে সেমই থাকবে। ওইরকম বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে আপনার এফিডেভিট থাকবে। এখন কিন্তু এফিডেভিট ৩০০ টাকা, তার আগে ছিল ২০০ টাকা, তার আগে ১০০ টাকা, ৫০ টাকা এভাবে ছিল। তো এই হচ্ছে আহ একটু নতুন সময়ের, মানে ২০০ টাকার আগে যে একশো টাকা বা ৫০ টাকা ছিল, এই ৫০ টাকার একটা দেখাচ্ছি আপনাদের। এরকম ৫০ টাকা ছিল, ৫০ টাকার মধ্যে এখানে দেখেন এই যে দলিল নাম্বার, এখানে দলিল নাম্বার, এখানে অবিকল নকল দেখাচ্ছে, হ্যাঁ অবিকল নকল, হুবহু নকল, জাবেদা নকল, নকল সব ধরনের কথা দেখা যায়। আবার এখানে দেখেন দলিল নাম্বার লাগে, ৩ বার লাগছে, এক জায়গায়, ২ জায়গায়, ৩ জায়গায় লিখছে। ফেক দলিল হলে দেখবেন যে কোনো একটা জায়গায় ভুল করে ফেলছে, সার্চ করে দেখলে দেখবেন যে এটা ফেক। আপনি দেখেই সাথে সাথে ফেক বলবেন না, বলবেন যে আমার দলিলটা সন্দেহ হচ্ছে, আমাকে একটু চেক করাতে হবে। তারপরে আসেন এখানে ওই যে কত টাকার কি স্ট্যাম্প টিস্ট্যাম্প দেওয়া লেখা আছে। এইখানে আপনার যে ডেট গুলি দেওয়া থাকে, এই যে এই সাইডে এই যে ১২/৮/২০১২ এই তারিখে আসলে এই দলিলটা রেজিস্ট্রি হয়েছে। এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশনের ডেট আগের দলিলের মতো লেখা নাই। এরপরে আসেন অপোজিট পেজে কোনো সিল সই নাই, সেটা আপনার দেখাইছিলাম। অপোজিট পেজ নাই, আসলে অপোজিট পেজে কোনো সিল সই থাকে না, নর্মাল থাকে। এরপরে আসেন হচ্ছে আর একটু অ্যানালাইসিস করি এবার আমরা। এবার আসেন অ্যানালাইসিস করি, কম্পারেটিভ অ্যানালাইসিস। তাহলে সার্টিফাইড কপিতে কি পাচ্ছ, ওই যে ৫ টাকার একটা পাওয়া গেছে, এই যে এই দেখেন ৫ টাকার স্ট্যাম্প। তো এইখানে আপনার দলিল নাম্বার, তারিখ এখানে লেখা আছে, আবার এখানে ক্রমিক নাম্বার, দলিল নাম্বার, তাই না? তারপরে আসেন স্ট্যাম্প, এখানে এই যে ৫ টাকার স্ট্যাম্প আর ১০০ টাকার স্ট্যাম্প, ১০০০ টাকার স্ট্যাম্পও পেতে পারেন যদি পুরাতন দলিল হয়। কম বেশিও পেতে পারেন। এখানে কি বলছে, হুবহু নকল বলছে, এখানে এই ধরনের কোনো কিছু নেই। এখানে আছে এই যে টাকা পয়সা নেওয়ার যে বিষয়টা, এখানে ইয়ে আছে, কিন্তু এখানে কোনো হুবহু নকল, জাবেদা নকলের মধ্যে কোনো কিছু পাবেন না। এই যে সাইনটা, এটা আসলে যিনি দাতা ওনার আসলে সাইন না, এটা নকল নবিশের লেখা। আর এইটা হলো অরিজিনাল লোকের লেখা। মূল দলিলের সাথে সার্টিফাইড কপির সাইনের মধ্যে দেখবেন যে তফাৎ আছে। এরপরে আপনি এই অরিজিনাল কপির অপোজিট পেজে এরকম আঙ্গুলের ছাপ পাবেন। হ্যাঁ, অরিজিনাল কপির মধ্যে এই যে দেখেন আপনাদের এখানে সই করছে, এখানে টিপ দিছে, এখানে সই করছে, এখানে টিপ দিছে, এরকম পাবেন। সার্টিফাইড কপির এই অপোজিট পেজে এরকম থাকবে, নকল কারকের নাম থাকবে। আর অরিজিনাল কপির অপোজিট পেজে এই যে আপনার বুক নাম্বার, ভলিউম নাম্বার, পেজ নাম্বার ৫০ থেকে ৫৬ দেখেন। তারপরে আপনার আহ ইয়ার এগুলি লেখা আছে। তো এই এই জিনিসগুলি আপনি এই সার্টিফাইড কপি আর অরিজিনাল কপির মধ্যে দেখলে তফাৎ বুঝতে পারবেন। এখন দেখেন, যদি দেখেন যে সার্টিফাইড কপি এইরকম বা অরিজিনাল কপি, সার্টিফাইড কপিটা এইরকম অথবা অরিজিনাল কপি এইরকম, তাহলে আপনার সন্দেহ হতে হবে, এটাকে আপনার ধরতে হবে। হ্যাঁ, না ধরলেই এগুলি ওভারলুক করে গেলেই বিপদ। আর কি থাকবে, ড্রয়িং রিসিপ্ট থাকবে বা এসআরও টোকেন। ড্রয়িং রিসিপ্টটা দেখতে কেমন, ড্রয়িং রিসিপ্টটা এরকম থাকে। হ্যাঁ, এটা হলো ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজের মধ্যে আপনি কি পাবেন, এখানে দেখবেন যে ক্রমিক নাম্বার, এখানে দলিল নাম্বার, হ্যাঁ প্রথমে দাতা তারপর গ্রহীতা, এখানে দলিলের প্রকৃতি কি, এটা কাবলা তার মানে সেল দলিল। এখানে কত টাকা নিছে, এখানে একটা সাব রেজিস্ট্রি অফিসে সিল থাকবে, এখানে যিনি নকল কারক, এখানকার সইটা কিন্তু মজার, এরকম ঠাস করে একটা টান দিয়ে দেবে দেখবেন। এখানে যদি দেখেন যে বিশাল সই করছে, এটা অধিকাংশ সময় ফেক হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ টাইমই নাই, এটা টান দিয়ে জাস্ট দিয়ে দেয়। আর একটা জিনিস মনে রাখতে হবে যে অপোজিট পেজে এসআরও টোকেনের অবশ্যই এই যে এই লোকের আপনার যিনি দাতার, এই যে দাতা আশরাফুল আলম, এই আশরাফুল আলমের সই থাকতে হবে, তা নাহলে কিন্তু মূল দলিল তুলতে গিয়ে বিপদে পড়ে যাবেন।
মূল দলিল তুলতে গেলে তখন আবার এই আশরাফুল আলমকে ধরে নিয়ে যাওয়া লাগবে, যেহেতু এখানে সই নাই। আর সই থাকলে যিনি গ্রহীতা উনি নিজেই নিতে পারবেন। এখন বলবেন যে ভাই আমি তো কিনছি, আমার দলিলের মধ্যে লেখা আছে না আমার নাম, তাহলে আমি গেলে সমস্যা কি? এখন এটা নিয়ম করে রাখছে, এটা কিছুই করার নাই। এই যে এই ফর্ম অনুযায়ী এরকম নিয়ম, এরকম আইন, এটা পাল্টায় নাই, এখন কিছু করার নাই, আপনি পাবেন না। ওইটা আপনাকে মানতে হবে। এখন যদি আপনি দলিল সাথে সাথে রেজিস্ট্রি করেন, রেজিস্ট্রি করলে আপনি সাথে সাথে অরিজিনাল কপি পাবেন। তাহলে কি হবে, এই ড্রয়িং রিসিপ্ট বা এসআরও টোকেন, টিকিট, যে যাই বলেন না কেন, এইটার সাথে একটা সার্টিফাইড কপি, দুইটা মিলে অরিজিনাল কপি হবে। আর অরিজিনাল দলিলটা হয় কি, আপনার রেজিস্ট্রেশনের পরে এই দলিলগুলি লেখা হতে থাকে। যখন আপনার অরিজিনাল দলিলটা লেখা হয়ে যাবে ভলিউমে, তখন আপনাকে অরিজিনাল দলিলটা ফেরত দিয়ে দেবে সাব রেজিস্ট্রি অফিস। এটা আবার যদি যথাযথ সময়ের মধ্যে আপনি না নিয়ে আসেন, তাহলে আবার এই দলিলটা কি হবে, আপনার পুড়িয়ে ফেলবে। তখন আপনি অরিজিনাল নিয়ে ওই এসআরও টোকেন নিয়ে গেলে অরিজিনাল দেবেন, আপনাকে একটা সিল মেরে দেবে, বার্ন সিল, যেটা আমরা পুড়িয়ে ফেলেছি। এখন ওদেরও ওখানে একটা তালিকা থাকে, আপনার ক্লায়েন্টকেই ওই তালিকা অনুযায়ী খোঁজ রাখতে হবে। ধরেন ওখানে লেখা থাকে যে এত সাল থেকে এত সাল বা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে দলিল সরবরাহ করা হচ্ছে, ওই তারিখের মধ্যেই আপনার গ্রাহককে গিয়ে নিয়ে আসতে হবে। তা না হলে এরপরে কিন্তু ওরা মনে হয় 1 বছর 2 বছর রাখে, তারপরে পুড়িয়ে ফেলে। তো তার মধ্যে গিয়েও নিয়ে আসতে হবে, তা নাহলে পোড়ায় ফেলবে। পোড়ায় ফেললে তাহলে আবার একটা ড্যামেজ সিল সহ আপনার একটা সই সহ একটা কপি কালেক্ট করতে হবে, যেটা পোড়ায় ফেলছে। সেক্ষেত্রে এসআরও টোকেন আর ওই ড্যামেজ স্লিপটা থাকবে। কিন্তু এসআরও টোকেন আর ইয়ে আপনার 2 বছরের বেশি যদি হয়, তখন আপনার আবার কাস্টমারকে বলতে হবে, যেটা 2 বছর পার হয়ে গেছে, সাব রেজিস্ট্রি অফিসে অরিজিনাল আসছে কিনা ওনাকে জানতে বলেন, জানলে অরিজিনালটা নিয়ে আসতে বলেন। আবার যদি আপনি ব্যাংকে চাকরি করেন, তাহলে আপনার একটা নোট দিতে হবে যে এটা কিন্তু 2 বছর পরে যে অপারেশন আছে, হ্যাঁ, বা ডিসবার্সমেন্টে যারা আছে তারা যেন একটা নোট নেয় যে 2 বছর পরে কিন্তু এটার সার্টিফাইড কপি তুলে নিতে হবে। কারণ এই লোনটা হয়তো 5 বছর বা 10 বছরের হতে পারে, হোম লোন হলে 25 বছরের হতে পারে। এখন যদি আপনি এই দলিল আর এসআরও টোকেন আপনার কাছে রেখে দেন, আর হচ্ছে কি আপনি ওটা না তোলেন, তাই তো কাস্টমারের দলিল পোড়ায় ফেলবে, কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়ে গেল না? কাস্টমারেরও উচিত আপনার কাছ থেকে চিঠি দিয়ে এটা নেওয়ার, কিন্তু তবুও তখন কাস্টমার অভিযোগ করে যে আমার তো দলিল ওনার কাছে, ওনার দায়িত্ব ছিল তোলার। এই জন্য আপনাদের একটা নোট দিতে হবে, যে এটা কিন্তু অবশ্যই এত তারিখের পরে সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিতে হবে যে দলিল আসছে কিনা, আসলে এটা তুলে নিতে হবে। এটা যে কোনো একটা নোটের মধ্যে দিয়ে দেবেন। তো এরপরে আসেন আমাদের আজকের স্লাইড এখানেই শেষ। এরপরে আমরা পরবর্তী ক্লাসে আরো অনেক দলিল, অনেক প্রকারের দলিল বা এগুলি নিয়ে আলাপ আলোচনা করব। এখানে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্নের অ্যান্সার দিব। হ্যাঁ, আপনি আনমিউট করে প্রশ্ন করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্নটা হচ্ছে খুব খুব ছোট। আমরা জানি যখন একটা দলিল রেজিস্ট্রেশন হয় তখন জানি এটা পাবলিক ডকুমেন্টস হয়ে যায়। তো হুম সেই হুম। ক্ষেত্রে কি পাবলিক ডকুমেন্টস যে কেউ কি তুলতে পারবে স্যার? এটা দলিল দলিল দাতা আপনি বা দলিল ছাড়া? সার্টিফাইড কপি যে কেউই তুলতে পারবে, হ্যাঁ, ওতে কোনো সমস্যা নেই। কিন্তু মূল দলিল আসলে পাবলিক ডকুমেন্ট, মূল দলিলটা আসলে মূল মালিকের দলিল। বাট সার্টিফাইড কপি আইনগতভাবে, আইনের আসলে মূল দলিল আর সার্টিফাইড কপির কোনো তফাৎ নাই, একই জিনিস। কোর্টে যখন আপনি জি মামলা করবেন, সার্টিফাইড কপি একটা দিলেই হবে। কিন্তু জি জি। মূল দলিলটা কেন দরকার, যিনি মূল মালিক ওনার ওনার একটা অধিকার আছে মূল দলিলটা নেওয়ার। এখন মূল দলিল বদলে উনি সার্টিফাইড কপি দিল, এটাও সমস্যা না। কিন্তু হয় কি, এরা দেখা গেল কোনো ব্যাংকে মর্টগেজ রাখছে, রাখার পরে এখন লোনের টাকা দিতে পারতেছে না, আপনারা এসে বলতেছে ভাই আমার এই জমিটা কিনেন, খুব ভালো জমি, সস্তায় ছেড়ে দিব। আপনি দেখলেন যে রাইট আরে স্যার। বাপ রে বাপ, এই জমির দাম তো 80 লাখ টাকা, আমার কাছে বিক্রি করতেছে 50 লাখ টাকায়, লাভ দিয়ে কিনে ফেললেন। তারপর দেখবেন যে এটা ব্যাংকে মর্টগেজ দেওয়া শেষ আর কি। শেষ শেষ। হ্যাঁ তাহলে সার্টিফাইড কপির এইভাবে মিস ইউজ করা হয় স্যার? হ্যাঁ, অনেকভাবে মিস ইউজ করা হয়। আপনাদের যখন ফেক ডকুমেন্ট দেখাবে, দেখবেন যে কত ধরনের ফেক করে। অরিজিনাল দলিলেরও ফেক বানায় 2 জায়গায় মর্টগেজ দেওয়ার জন্য। দলিল অরিজিনাল, হ্যাঁ, মানে দলিল ওনার নামে ঠিকই আছে, কিন্তু উনি 2 কপি অরিজিনাল বানাইছে। এক কপি সাব রেজিস্ট্রি অফিস থেকে দিছে, আর এক কপি উনি রিকুইজিশন দিয়ে তৈরি করছে সাব রেজিস্ট্রারের কোনো না কোনো লোক দিয়ে, বুঝছেন? কারণ সে 2 ব্যাংকেই মর্টগেজ নেবে। এই ধরনের পার্টি আছে, এই ধরনের দলিলও দেখা পাবে। এই ক্ষেত্রে এদেরকে ধরার অপশন কি স্যার? ওই যে আপনার চেক পয়েন্ট গুলা কোনো না কোনো জায়গায় ভুল করে। একটা একটা জিনিস, ইয়ে ক্রাইম রিপোর্ট বা এগুলি যদি দেখেন, বলবে যে একটা ক্রিমিনালকে ধরে কিভাবে। সে তো তার আপ্রাণ চেষ্টা করে যে সমস্ত এভিডেন্স মিটায় দিতে, কিন্তু
যখন মানুষ ক্রাইম করে তখন তার মাথায় কাজ করে না ঠিকভাবে, সে কোনো না কোনো ক্লু ছেড়েই যায়, এটা ঐতিহাসিক ভাবে সত্যি। এখন আপনি যখন ইনভেস্টিগেশন অফিসার, আপনি যখন হারুন ভাইয়ের ভূমিকা আছেন, তখন কিন্তু আপনাকে ওই ক্লুটা খুঁজে বের করতে হবে, দ্যাট ইজ ইওর কি বলে অ্যাচিভমেন্ট। আপনি অ্যাজ এ লয়ার আপনাকে ওই প্রবলেমটা খুঁজে বের করতে হবে, কোথায় এই প্রবলেমটা আছে, এটা বের করে ওইখান থেকে তদন্ত করতে করতে দেখবেন যে আরে বাপরে বাপ, কেঁচো ঘুরতে ঘুরতে তো মানে অজগর, সব তারপর বেড়ে যাচ্ছে। ডাইনোসর বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আপনি যদি এই চেক পয়েন্ট গুলাতে ছোট ছোট জিনিস, দাগ নাম্বার ভুল করছে, আরে ঠিক আছে সমস্যা নেই, একটা ডিজিটের সমস্যা, এটা কিছু না, না আপনাকে ওখান থেকেই তদন্ত করতে হবে, তা নাহলে এগুলি ধরতে পারবেন না। স্যার অনেক সময় যে বলে যে সার্টিফাইড কপি দিয়ে বলে যে আমার অরিজিনাল দলিল হারিয়ে গেছে বা পুড়ে হ্যাঁ, গেছে, এরকম বলে স্যার। এটা এটা উনি বলতেই পারে, আইনে ওনার বলার অধিকার আছে, তাহলে উনি জিডি করবে, উনি পেপার পাবলিকেশন করে দিবে। কিন্তু অ্যাজ এ লয়ার আপনাকে এটা আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই, অরিজিনাল কপি হারাতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা উকিল মানুষ তো, আমাদের মাথার মধ্যে সবসময় খারাপ বুদ্ধি ঘোরাফেরা করে, আমরা আসলে একটু সন্দেহ করি, আপনি এই এই জায়গায় একটু তল্লাশি করেন, তল্লাশির সময় আপনাদের সব দেখাবো, আপনি সাব রেজিস্ট্রি অফিসে এইভাবে তল্লাশি করেন, ভূমি অফিসে এইভাবে তল্লাশি করেন। হ্যাঁ, প্রয়োজনে আপনি লাস্ট 13 ইয়ার্স ভলিউম বুক, এনএসি তোলার দরকার নেই, ভলিউম বুক তল্লাশি করবেন, কোনো যদি বেচা বিক্রি করে থাকে ধরা পড়ে যাবে। এগুলি করার পরেও যদি দেখা যায় যে না, তারা আসলে কোনো ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে না বা কোনো নেগেটিভ কিছু নেই, তখন আপনি বলবেন যে ঠিক আছে ভাই, আপনি একটা জিডি করেন, পেপার পাবলিকেশন করে এসে এটা নিতে পারেন। কিন্তু একবারে যে আপনি তারে খারাপ বলবেন যে না তোমার যেহেতু নাই তোমার জমি নেওয়া যাবে না, এটাও বলা যাবে না। আবার সে যে একেবারে কি বলে দুধের দোয়া তুলসী পাতা, এটাও ভাবার কারণে সন্দেহের চোখে পজিটিভলি কথা বলবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তারপরে তা আমরা দেখি, আমরা অনেক সময় ডিফেক্টিভে থাকি, আমরাই তখন দায়ের মধ্যে থাকি স্যার হ্যাঁ, অনেক সময়। আপনি আপনি মনে করবেন যে আমি তো ভাই ওপিনিয়ন দিছি ঠিকই আছে, আমি তো আমার অনেক লয়ারই মানে আমার জীবনে দেখা, আমি তো প্যানেল লয়ার নিয়ে বেশি ডিল করি, ওরা কাজ করে আমরা চেক করি, এটাই বেশি করতাম। প্রথম জীবনে অবশ্য নিজেই কাজ করতাম। তো ওরা করে কি, ওরা আরএস থেকে যদি মিলে যায়, আরএস কার নাম ছিল ঠিক আছে, বর্তমানে কার নাম আছে, বা ঢাকা সিটি জরিপ যদি সিটি জরিপে কার নাম ছিল, বর্তমানে কার নাম আছে, এবং না খাজনা খারিজ সঠিক আছে কিনা, এরকম 20-25 বছরের মালিকানার মধ্যে দু একটা বায়া দলিল থাকলে ওরা ছেড়ে দেয়। কিন্তু এতে হয় কি, আপনার দায়টা তো দায় সারা কাজ হয়ে গেল, আপনার আসলে দায়ী করা যাচ্ছে না আইনত, কিন্তু মোরালি আপনি রেসপন্সিবল। আপনাকে একটা ক্লায়েন্টকে এমন একটা পরামর্শ দিতে হবে, যে পরামর্শটা সে যেন আজীবন বলে যে না, ভালো পরামর্শ দিয়েছে। আমি যখন ফার্স্টে বেটিং শিখতে যাই, আমার এক বড় ভাই ছিলেন রেজা ভাই, উনি এখন হামিদ গ্রুপের হেড অফ লিগাল। তখন আমরা প্রথমে বেস্ট ওয়েতে কাজ করি, বেস্ট ওয়ে জমি, কিন্তু এটা বাটপারি কোম্পানি আর কি, কিন্তু আমরা কাজ করতাম জমি টমি, আমরা কেনার কাজগুলি করে দিতাম। তো তখন আমরা যখন ভেটিং করতাম, উনি বলতো যে তোর বিচার কি আজকে হবে রে, তোর বিচার হবে 10 বছর পরে, কারণ এই জমি নিয়ে তো আজকে গ্যাঞ্জাম লাগবে না, 5 বছর 10 বছর পরে গ্যাঞ্জাম লাগবে, তখন তোর বিচার হবে। রাইট, তা রাইট। আপনি মনে করেন যে না আমি এটা ছেড়ে দিলাম, হ্যাঁ, তাইলে কিন্তু আপনার মোরালি আপনি রেসপন্সিবল, মানে মোরালি আপনি ভালো কাজ করলেন না, আপনার অনেক কাজের প্রেশার আছে, ফাইন আপনি করেন না, অন্যজন করুক, কিন্তু এমন কাজ করা যাবে না যেখানে আলটিমেটলি এটা 5 বছর 10 বছর পরে গিয়ে আপনার ক্লায়েন্ট বিপদে পড়তে পারে। সব সময় আপনার মাথায় থাকতে হবে যে রিস্ক কোথায় হতে পারে, রিস্ক কোথায় হতে পারে, হ্যাঁ, তাহলে আপনি ভালো করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, অনেক ওয়েলকাম। পরামর্শ দিলেন। জি, ধন্যবাদ স্যার। ভালো থাকবেন। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আবু বকর ভাই আনমিউট করে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, আসসালাম। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো জি। এসেতে একজন মালিক রহিম উদ্দিন, ওনার আচ্ছা। 4 সন্তান রেখে উনি মারা গেছেন। জি। মারা যাওয়ার পরে হুম। ওনার ভোগদখলের সুবিধার্থে দেখা যাচ্ছে কেউ আহ, এক এক দখলে আছে, কেউ আরেকটা দখলে আছে। হুম। পরে আরএস রেকর্ডের সময় ওনারা যে যে দাগে দখলে আছে এখানে সেই রেকর্ড দাগে করেন। হচ্ছে রেকর্ড করে নিচ্ছে। হুম। জি জি। এখানে তো আমাদের পার্টিশন ডিড নাই। হুম। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বেটিং করব? ফাইন প্রশ্ন করছেন, চমৎকার। এই প্রশ্নটা আরো পরে আসার দরকার ছিল, তারপরে যেহেতু আগে করছেন ভালো, যেহেতু আপনার মনে আসছে করে ফেলছেন, ভালোই করছেন। তো এখন ঘটনা হচ্ছে আহ ওই 2005-এর আগে আসলে পার্টিশন ডিড করা বাধ্যতামূলক ছিল না। তো 2005-এর আগে যেহেতু পার্টিশন ডিড করা বাধ্যতামূলক ছিল না, তখন আপনি পার্টিশন ডিড পাবেন না। আর তারা যেটা করেছে তাদের নাম পর্চায় রেকর্ড করে নিছে, এটাও ঠিক আছে। কিন্তু আপনি যখন এটা ভেটিং করতে যাবেন, তখন আপনি দেখবেন যে ওনাদের নাম পর্চায়
শুধু একজনের নাম আছে, তখন আপনি একটা ওয়ান্টিং দিবেন বা অবজারভেশন দিবেন। প্রথমে পাওয়ার পরে যতগুলি অ্যানোমালি পান সব লিখবেন, কোনোটা বাদ দিবেন না। মনে করবেন যে এটা পরে না না, একবারে সব চাইবেন, তা নাহলে বলে ভাই আপনি বারবার চাচ্ছেন কেন। প্রথম ওয়ান্টিং দেওয়ার সময়, ওইটা বেটিং করার সময় শিখাই দিবেন। সব যত ডকুমেন্ট মানে যত 20টা 30টা 50টা ওয়ান্টিং প্রথমবারে দিবেন। সেকেন্ড টাইমে চেষ্টা করবেন যে আপনার ওয়ান্টিং যেন মানে প্রথম টাইম এটা রিপিট না হয়, বা প্রথমে যে ডকুমেন্টটা দেওয়া ছিল ওইটা থেকে যেন কোনো ওয়ান্টিং না বের হয়। তো এই জন্য আপনি প্রথমে ওয়ান্টিং এ দিবেন যে ভাই এটা কেন হলো, তখন বলবে যে আমার বাইরে তো আরো পর্চার মধ্যে তার যার যার পর্চায় নাম লেখা রয়েছে, তাহলে বলবে যে আপনি বলবেন যে এই পর্চার কি কোনো ফটোকপি আপনাদের কাছে আছে, তখন বলবে হ্যাঁ ফটোকপি তো আমি দিতে পারবো। তো বলবেন যে ওই ভাইদের একটা ফটোকপি দেন, ওই ফটোকপি গুলি আপনি আপনার লিগাল ওপিনিয়নের একটা অবজারভেশন ক্লজে রাখবেন যে এখানে মিস্টার এক্স একটা পর্চায় রেকর্ড করছে ঠিক আছে, কিন্তু কারণ হচ্ছে তার ভাইরাও অন্যান্য পর্চায় রেকর্ড করছে, আমি এই পর্চা পর্যালোচনা করে দেখলাম যে ওইখানে তাদের নাম আছে। তাইলে এটা একটা সাস্টেইনেবল ভেটিং। এখন যদি আপনি বাড়তি কাজ করতে ভয় না পান বা আপনার ঝামেলা না হয়, সেক্ষেত্রে আপনার কি বলে এটারে আপনার এইটা করা ভালো। মানে আমি পার্সোনালি করার চেষ্টা করি, একটা একটা করে কাজ করি, বেশি কাজ করবো না, একটা কাজ করবো ওটা মানুষ আজীবন মনে রাখবে, বুঝছেন। তো এই হলো প্রশ্ন, এটার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে আপনি করবেন। আর কারো প্রশ্ন থাকলে হাত জাগাবেন চ্যাটে দিয়ে একজন স্যার পাওয়ার অফ অ্যাটর্নি কি আদালতের মাধ্যমে করা যায়? পাওয়ার অফ অ্যাটর্নি আদালতের মাধ্যমে করতে হয় না, পাওয়ার অফ অ্যাটর্নি করতে হয় আপনার সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে। হুম। আদালতে মামলা মোকদ্দমা করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যায় আদালতের মধ্যে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে। ভেটিং মিনস, ভেটিং মানে হচ্ছে যে এটার আবার বাংলা বলাটা মুশকিল, স্ক্রুটিনি করা মানে খতিয়ে দেখা আর কি। হ্যাঁ, তদন্ত করা, খতিয়ে দেখা। মানে আপনি ভালো করে দেখে একটা মতামত দিবেন, এটারে আসলে ভেটিং বলা হয়। আপনি ভেটিংটা যখন আপনি লয়ার, আপনি লিগাল ওপিনিয়নটা জানবেন বেশি, কিন্তু যখন আপনি ব্যাংকিং টার্মে ঢুকবেন তখন লিগাল ওপিনিয়ন বলেন, সবাই বলে ভেটিং করে দেন, ভেটিং করে দেন। ইভেন লিগাল ওপিনিয়নরেও ভেটিং বলে, ভেটিং করে দেন। এটা ভেটিংটা আসলে ব্যাংকিং টার্মে বেশি ব্যবহার হয়, তবে লয়াররাও ব্যবহার করে প্রচুর। আর এটা আপনার আমরা লয়াররা আসলে বলি আসলে আইনগত মতামত, আসলে লিগাল জমি জমা সংক্রান্ত আইনগত মতামত এটাই বলি, কিন্তু ব্যাংকিং টার্ম এটা ভেটিং। আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আমি অভিজিৎ বলছিলাম। ভালো বলেন আছেন? না দাদা। হ্যাঁ ভালো জি, আছেন, ভালো আছেন। আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি, প্রথম দিনই বলছিলাম যে জি বলুন। পার্টিশন ডিডের ক্ষেত্রে, পার্টিশন ডিড তো অনেক মানুষ পান, পার্টিশন ডিডের মালিক। সরি সেই আরেকবার একটু ক্ষেত্রে যদি বলতেন আমি পার্টিশন ডিডের ক্ষেত্রে, জি পার্টিশন ডিডের ক্ষেত্রে তো অনেকজন মালিক থাকে। হ্যাঁ 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 এখন সেই ক্ষেত্রে তো ব্যাংক কখনো অনেক সময় দেখা যায় যে মেইন কপি পাওয়া ব্যর্থ হয়ে যায়, মেইন কপি হুম, 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 হুম। মানে পাওয়াই যায় না বলে। সেই ক্ষেত্রে ব্যাংকে কি করণীয়? যদি আমাদের ব্যাংক সবসময় বলে যে বাকি যে 13 জন বা 12 জন থাকে, বা লিস্টে যদি 10 জন থাকে, আমার কাছ থেকে যে লিখবে বাকি যে 9 জন থাকে 9 জনে আন্ডারটেকিং দিবে। হুম, এখন আসলে আমি এটা মানে এই প্রবলেমটা ফেস করছি। আপনি হুম। যে ডোয়ার আমাকে একটু ভালো সাজেশন দিবেন, তাহলে হয়তো ভবিষ্যতে কাজে দিবেন। আপনি আপনি শোনেন, বেশি বেশি করে প্রশ্ন করবেন, এটা অনেকে অন্যরা শিখতে পারবে। আপনি যে প্রশ্নগুলি করেন না, এগুলি যারা প্রথমে কাজ করবে তারা এটা নিয়ে বিপদে পড়বে, বুঝছেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা সবার জানা উচিত। আসলে হয় কি, আমি যখন ট্রেনিং নেই রাত্রির সব ছোট ছোট পয়েন্ট তো মাথায় আসে না। তো যখন আপনারা এই প্রশ্নগুলি করেন, শুধু আপনি যে শিখেন তা না, সবাই শেখে। এই যে আমার এক ভাই, ওই যে বললাম না আপনার একটা ইয়ে দলিল দিয়েছে আমাকে, সেটা হলো যে এই কি বলে কবুলিয়ত পাট্টা দলিল, তাও মৌরসি। এই জিনিসটা কিন্তু উনি দেওয়াতে এখন সবাই জানবে, এবং আমিও জানবো। আমি কিন্তু ঠাস করে একটা কমেন্ট করি না, আমি পড়ে শুনে তারপরে কমেন্ট করবো, এটা আমিও জানবো আপনারাও জানবেন। তো ওখানে কি আছে, এই জন্য বেশি বেশি প্রশ্ন করবেন। আচ্ছা এবার উত্তরটা দেই, সেটা হচ্ছে গিয়ে যদি পার্টিশন ডিড এমন হয়, আমরা কি করতাম, ব্র্যাক ব্যাংকেও আমরা করছি, আইডিএলসি তেও করছি, আমরা কাস্টমারের কনভিন্স করতাম যে ভাই পার্টিশন ডিডটা আমাদেরকে দিয়ে দেন অরিজিনাল কপি। তাতে হবে কি, পার্টিশন ডিডের অরিজিনাল কপিটা আমাদের কাছে থাকবে, আপনি অন্য ব্যাংকে মর্টগেজ দিবেন, আমরা চিঠি ইস্যু করে দিব যে অরিজিনাল কপি আমার কাছে সংরক্ষিত আছে, আমি আপনাকে পার্টিশন ডিড আমি আমার লোন শেষ হয়ে গেলে আমি দিয়ে দিব। অথবা কেউ যদি বিক্রি করতে যায় তখন আমি বলবো যে আমার কাছে আছে। তাইলে হবে কি, ব্যাংকের কাছে থাকাটা সব থেকে সেফ, একজন মানুষের কাছে থাকাটা সবচেয়ে কঠিন। এভাবে নেগোসিয়েট করে কিন্তু আমরা পার্টিশনটা ডিডটা নিয়ে আসতাম। আর একটা সমাধান কিন্তু আপনি বলে দিয়েছেন যে অন্যরা সবাই একটা আন্ডারটেকিং দিত, এভাবে আপনি করতে পারেন। আপনার কাছে যে টাইটেল ডিড অরিজিনাল কপি থাকতে হবে এমনটা কোনো কথা নাই, কিন্তু অরিজিনাল কপি না নিলে বড় রিস্ক আছে। সেই জন্য আপনি বিজনেসকে এই জিনিসটা বলবেন। এখানে একটু উল্লেখ করতে
চাচ্ছেন, আমি একটু বলি। আপনি কিন্তু এখানে উল্লেখ করেছেন যে পার্টিশন ডিড কোনো ডিড, পার্টিশন ডিড পার্টিশন ডিড কোনো মানে কি ডিড না, মানে টাইটেল ডিড না। টাইটেল ডিড না। হ্যাঁ, টাইটেল ডিড না হলেও ওইখানে তো কোনো টাইটেল ডিড নাই, বুঝছেন? আরেকটা জ্বালা আছে, ব্যাংকিং এর সিস্টেম আর আইনের সিস্টেম আলাদা। আপনি যে প্রশ্নটা করছেন এটাও ভালো প্রশ্ন করছেন, যে পার্টিশন ডিড তো অরিজিনাল দলিল না বা টাইটেল ডিড না, তাইলে আবার এটা নিয়ে এত কথা কেন? কারণ ব্যাংকে কিন্তু, আপনি যেহেতু ব্যাংকার, আমরা কিন্তু মূলত ওয়ারিশি সম্পত্তি মর্টগেজ নিতে চাই না। কেন ওয়ারিশি সম্পত্তি মর্টগেজ নিতে চাই না? কারণ হচ্ছে এখানে থাকে খালি পর্চা, কোনো দলিল থাকে না। তো দলিল যদি না থাকে, তখন এটা যদি অন্য নর্মালি হয় কি, যদি অরিজিনাল দলিল বা কোনো দলিল থাকে তখন ব্যাংক বলে অরিজিনাল দলিল দেন। যখন অরিজিনাল দিতে পারে না তখন কিন্তু ব্যাংক মর্টগেজ নিতে চায় না ওই জন্য, বা বোঝা যায় যে এখানে দের ইজ সামথিং রং। কিন্তু পার্টিশন এই ওয়ারিশি সম্পত্তির ক্ষেত্রে তো এইটা হয় না। ওয়ারিশি সম্পত্তির ক্ষেত্রে কি হয়, খালি পর্চা থাকে। তো আমি তো পর্চা তো হাজারটা সার্টিফাইড কপি তোলা যাবে, আর পর্চার তো কোনো অরিজিনাল সার্টিফাইড কপি কিছু নাই। আর থাকে কি মিউটেশন ডিসিআর। তো দেখা যায় যে অনেক সময় ডিসিআরটা পাওয়া যায় না অনেক জমির ক্ষেত্রেই, বা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো মিউটেশনটাই পাওয়া যায়। তো এক্ষেত্রে আসলে পার্টিশন ইয়ে সম্পত্তিটা যদিও আইন অনুযায়ী তো এটা সবচেয়ে ভালো সম্পত্তি, তবুও এটা মর্টগেজ ব্যাংক নিতে চায় না। কেন চায় না? শুধু এখানে কোনো দলিল নাই। তো তখন আমরা আবার বুদ্ধি দেই যে হয় আপনারা কেউ কাউরে হেবা করে দেন, এটা আনঅফিসিয়াল বুদ্ধি বলেই দেই, অথবা আপনারা পার্টিশন করে নিয়ে আসেন। তো পার্টিশন করলে একটা দলিল ক্রিয়েট হয়। তো যখন আমার কাছে থাকুক বা অন্য কোনো ব্যাংকে থাকুক, তখন হয় কি, যখন আপনি বলবেন যে আমার কাছে নাই, আছে ব্যাংকে, আরেক ভাই যখন বলবে, তখন ও, আপনি যদি ব্যাংকে চিঠি দেন যে ভাই তোমার কাছে এটা আছে কিনা বলো, ব্যাংক কিন্তু রেসপন্স করবে। এবং ব্যাংকের যেই ওয়ান কাইন্ড অফ গ্যারান্টিটা বা ব্যাংকের যে লেটারটা, এটার কিন্তু একটা ভ্যালু আছে। তো তখন আপনি কিন্তু জানতে পারবেন যে না, আসলে এটা ব্যাংকে আছে, সমস্যা নাই, ব্যাংক ওই ভাইয়েরটা মর্টগেজ নিছে, তাতেও সমস্যা নাই, এইটা ও বেচা বিক্রি করে নাই। এটার জন্য আপনার যে কোনো একটা ব্যাংকে থাকলে এটাই সবচেয়ে নিরাপদ। এই জন্য কিন্তু আসলে পার্টিশন ডিডটা, যদিও আমরা টাইটেল ডিড বলছি না, কিন্তু ব্যাংকিং এর ক্ষেত্রে পার্টিশন ডিডটা ভেরি ইম্পর্টেন্ট হোয়েন ইউ আর ওনার বাই দ্য ওয়ে অফ ইনহেরিটেন্স। এই জন্য পার্টিশন ডিডটা নিয়ে এত কথা হয়, বা পার্টিশন ডিডটা নিয়ে ব্যাংকে এত টানাটানি। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদিও পরে আমি ওই জমিটা ছেড়ে দিই, কারণ একটা বিজ্ঞানী আমি যদিও পরে আমরা এই জমিটা ছেড়ে দিই, আমরা বলি যে আমরা জমিটা কন্টিনিউ করতে পারি। যখন আমি এর আগে ছিলাম না, আরেকজন ছিল, আমি এসে থেকে ধরার পরে আমি কন্টিনিউ করি, মানে ওটা কন্টিনিউ করি না, সে কাস্টমার করে অন্য ব্যাংকে চলে যায়। পরে ওই ব্যাংকেও দিচ্ছে, কিন্তু এই ব্যাংকে এখন করে তারা দুই ভাই, ওই ওই ভাই দিতে চাচ্ছে না, ওই ভাই দিতে চাচ্ছে না। হ্যাঁ, না দিতে আন্ডারটেকিং চায় না, এটা অনেক সময় আবার ভাইরে শিখায় দেয় যে তুই যতই ব্যাংক বলুক তুই দিবি না। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি তাহলে লোনই দেবো না, যান অন্য ব্যাংকে নেন, তখন আবার দেয়। কিছু কিছু ক্ষেত্রে হার্শ হতে হয়। তো বিজনেসের লোকজন এসে চিল্লাপাল্লা করে, ধুর মিয়া আপনার আগে কত উকিল দেখছি, এরা তো সবাই ছেড়ে দিচ্ছে, আপনি আইসা এত ফতোয়া জারি করছেন, ফতোয়ার ঠেলায় তো বিজনেসই করতে পারবো। হ্যাঁ, তো এরকম অনেক আজে বাজে কথা বলে, আপনার মতো খাইস্টা উকিল কোথাও দেখি নাই। বলুক, আমার সমস্যা কি, আমি বলেই বসে থাকি যে ভাই হয় অরিজিনাল। আমাকে নিয়ম বলছে, আমাকে বলছে আপনি যদি খেতে চান তাহলে বলেন, আমাকে দেখেন আমি এখানে খাওয়ার জন্য আসি আপনি আমার আপনি যখনই ডিউ ডিলিজেন্স মেনটেন করবেন, বিজনেসের লোকজন আপনারা চোখে দেখতে পারবে না, বলবে যে এইটা একটা দুনিয়ার কি বলে, ফেরাউন নমরুদ, এটা বসে রয়েছে, এটা হলো যে মানুষের সর্বনাশ করার জন্য, ব্যবসা স্যার বাণিজ্য। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এই যে পার্টিশন মামলা হয় কোর্টে, এই পার্টিশন মামলাটা কখন করা লাগে? আচ্ছা, যদি, এই যে সুন্দর প্রশ্ন বলছেন, কি চমৎকার চমৎকার প্রশ্ন। যদি তাদের মধ্যে পার্টিশন দলিল না থাকে, অথবা দেখা গেল একজন ওয়ারিশকে বাদ দিয়ে পার্টিশন করা হয়েছে, অথবা পার্টিশন করার সময় আনডিউ ইনফ্লুয়েন্স করা হয়েছে যে কোনো কারণে, তখন একজন পার্টি তখন পার্টিশন করে যে না, আসলে আমি এই পার্টিশনে সন্তুষ্ট না, বা আমি সংক্ষুব্ধ, অথবা এই পার্টিশনটা যে কোনো সময় যখন কিনছিলাম, তখন আমার এক ভাই, সে ধরেন সাপোজ একটা রাজনৈতিক দলের নেতা ছিল, এলাকার চেয়ারম্যান ছিল, তখন সে আমার হুমকি ধামকি দেখায় করাইছে, এখন আমি মানি না। অথবা ধরেন নর্মালি আমি ছিলাম না, বা আমাকে পক্ষভুক্ত করা হয় নাই, ইত্যাদি ইত্যাদি কারণে পার্টিশনের মামলা হতে পারে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। স্যার আর একটা কোশ্চেন ছিল, জি। শেষ কোশ্চেন। সেটা হলো যে যে থাকলে আরো পাঁচটা গিফট, করবেন, সমস্যা নেই। হ্যাঁ গিফট ডিটের যেটা দেখাইছেন, হুম। হ্যাঁ আপনার হচ্ছে মুসলিম হিন্দু, হ্যাঁ অন্য অন্য ধর্মের যারা আছে খ্রিস্টান বুদ্ধিস্ট এদেরও কি গিফট ডিট হয়? হ্যাঁ, সবারই গিফট হবে। হিন্দুটা বলেছি কেন, বাংলাদেশে আসলে
মুসলিম, আচ্ছা, একটা মিনিট ভাই, বাংলাদেশে মুসলিম আর হিন্দু এই দুইটাই বেশি পাবেন। আর যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন আপনার পুরা ক্যারিয়ারে একটা পেলেও পেতে পারেন, না পেলে, তবে হিল ট্র্যাক্স চট্টগ্রাম থাকলে পাবেন। মূলত হিন্দু ধর্ম যেভাবে হয় অন্যান্য ধর্ম কাছাকাছি আর খুব বেশি দূরে না, এই জন্য মুসলিম আর হিন্দুটা বলি, এত বললে এই তো যে কনফিউজ হয়ে যাবেন। ইয়াটা যারা হচ্ছে স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করে ওদের হ্যাঁ, এ তো আর ওদের একটা যে মারাত্মক প্রপার্টি, প্রশ্ন করছেন ভাই। স্যার আপনি এই তো ওদের, লয়ার মনে হয় না? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এটা খুব ডেঞ্জারাস জিনিস। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বলতে আমাদের ম্যারেজ কয়েক ভাবে। এক নাম্বার হলো মুসলমান হিন্দু হয়ে বিয়ে করতে পারে হিন্দুকে, বা হিন্দু মুসলমান হয়ে বিয়ে করতে পারে মুসলমানকে, অথবা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে আইদার পার্টি ডিক্লেয়ার করবে যে আমরা হিন্দুও না মুসলমানও না, উই আর নাস্টিক্স। কি বলে এখন বলে না কি যেন, মুক্ত চিন্তার অধিকারী, প্রগতিশীল, হ্যাঁ, ব্যাপক জ্ঞান আমাদের। উই ডোন্ট বিলিভ ইন গড, ওয়েদার ইট ইজ আল্লাহ আর ভগবান, আমার কোনো কাম নাই, আমি নাস্তিক। আমি হচ্ছে গিয়ে বিয়ে করার জন্য নাস্তিক সাজছি। আপনি ডিক্লারেশন দিয়ে দেন আপনি বিয়ে করবেন। তাতে হবে কি, আপনি আপনার মৌরসী সম্পত্তি মানে ওয়ারিশগত সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। আপনি ইউ উইল নো মোর ওয়ারিশ অফ ইউর ফাদার, ওয়েদার ইউ আর হিন্দু অর মুসলিম অর খ্রিস্টান অর এনিওয়ান এলস। আপনি ধর্ম চেঞ্জ ওদের করলে, বাবাকে হত্যা করলে, এরকম কিছু কিছু কাজ করলে আপনি সম্পত্তির ওয়ারিশ হতে পারবেন না। ওদের যে সম্পত্তিগুলো থাকবে, ওদের যে ছেলে মেয়েগুলো হবে, আমার কোশ্চেনটা হলো ওদের হ্যাঁ, ছেলে মেয়েদের প্রপার্টি গুলা কোন আইন অনুসারে ভাগ হবে? ওদের ছেলে মেয়ের প্রপার্টিটা ওদেরকেই ডিটারমাইন করে দিতে হবে, নাহলে মানে ওদের নিজেদের মধ্যে মামলা করে নিতে হবে। কিন্তু ওরা তো আসলে কোনো ধর্ম মানে না। ধর্মটা হচ্ছে পার্সোনাল ল গভর্ন করে, আপনি যেই ধরনের ধর্মের উপরে নির্ভর করেন। হ্যাঁ, তো ধর্মের উপরে যেভাবে থাকে ওইভাবে আপনার ডিটারমাইন করা থাকে। আর যে ধর্মই মানে না সে তো নাস্তিক, তাহলে তুই বেটা লিখে দিয়ে যা তোর কোন সন্তান পাবে কোন সন্তান পাবে না। সে যদি লিখতে না পারে তাহলে তাদের এটা সম্পত্তিটা আমাদের কিভাবে দেশে হয় কি, আমাদের দেশে হয় কি, ওই যে 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 ধর্মের সেই অনুযায়ী ভাগযোগ করে নেয় আর কি। এটা তো আর আইন কানুনে যায় না, বুঝছেন? এরকম আমি দেখি নাই যে নাস্তিকের সম্পত্তি যখন মারা যায় তখন ঠিকই দেখবেন যে আপনার দাফন কাফন হচ্ছে, ঠিকই জানাজা হচ্ছে, আর ছেলে মেয়েরা ওই ইসলামী ফারায়েদ অনুযায়ী ভাগযোগ করছে। বহু নাস্তিকের এরকম দেখছি ঘটনা, বুঝছেন? না, এরা অনেকে ওই যে হিন্দু বাইরে থাকা খ্রিস্টান পর্যন্ত নাস্তিক, মরে যাওয়ার পরে দেখা যায় তারা তাদের সমানে জানাজা হচ্ছে, মানে ব্যাপক উদ্ভট একটা সিস্টেম আমাদের দেশে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। পরে আরেকজন একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, করেন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে ফর এক্সাম্পল তার ছেলেমেয়েরা 100% জায়গার মালিক হলো, হুম, মানে 5 থেকে 6 জন ওয়ারিশ। তো তারা যে যার মতো ওইখান থেকে 30 থেকে 40% বিক্রি করে দিয়েছে। এখন অবশিষ্ট সম্পত্তির মধ্যে কি পার্টিশন দলিল করা যাবে? হুম, যাবে যাবে। আচ্ছা। দলিল আর আগে করেন নাই, অন্যায় করছেন, এখন আবার করে আবার সে অন্যায় ঠিক করবেন। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন। জি ওয়াকফ প্রপার্টি জি। দেওয়ার পরে যে ব্যক্তি দিয়েছে তার 1 জেনারেশন বা 2 জেনারেশন পরে যারা আছে আর কি, তারা কি চাইলে ওটা ব্যাক নিতে পারবে? আবার ব্যাক নেওয়া না, সম্ভব? ওটা ওয়াকফ কখন হয়? এখানে একটা ঝামেলা আছে বলি। সেটা হলো ওয়াকফ করেন আপনি আপনার নর্মালি ওয়ারিশদের মধ্যেই করা হয়। হ্যাঁ, সরি ওয়াকফ বলতে, সরি ওয়াকফ হচ্ছে আপনার, আপনি করবেন হচ্ছে যে ইয়েতে ধর্মীয় প্রতিষ্ঠানে, হ্যাঁ, দান জি করবেন। তো ওয়াকফ যিনি দান করে, দানের আপনার কিন্তু আমি ওই যে ইয়ের প্রেজেন্টেশনে বলেছি লয়ের, যে গিফট ফেরত নেওয়া যায় কিনা। ফেরত নিতে পারে কোন ব্যক্তি? যিনি আপনার দাতা, উনি ফেরত নিতে পারে। আবার ধর্মীয় এইসব দানের ক্ষেত্রে আবার রেস্ট্রিকশন আছে। একবার দান করে দিলে, হ্যাঁ, এইটা মসজিদ মাদ্রাসায় দান করে দিলে এটা আসলে ওইভাবে ফেরত নেওয়ার আসলে সুযোগ নাই। হ্যাঁ, কারণ এখানে তো আপনার একটি রিলিজিয়াস ভিউ আছে, আর আপনার ওই সম্পত্তি বাদে অন্য কোনো সম্পত্তি থাকতে পারবে না। তবে হ্যাঁ, মামলা করার সুযোগ আছে, মামলা আপনি করতেই পারেন ফেরত নেওয়ার জন্য, পাওয়ার কোনো সম্ভাবনা দেখি না, নজির নাই। জি। ক্লিয়ার? আর আরেক জি, আর আরেকটা প্রশ্ন ছিল, একজন সিএস রেকর্ডীয় মালিক, জি, তো তার পরবর্তীতে যখন এসে হয় তখন তার নাম সেখানে আসে না। আচ্ছা পরবর্তীতে আরএসএ ওই সিএস রেকর্ডীয় মালিকের সন্তান যারা তাদের নাম চলে আসছে। আচ্ছা। তো এখন এসএ রেকর্ডীয় মালিকের সাথে মানে যেহেতু ভুলক্রমে চলে আসছে, সে সেটা আবার স্বীকারও করে এবং সে
একটা না দাবি দলিলও দিতে চায় যে না আমি এই যে এটা যে ভুল ক্রমে আসছে আমি এটা না দাবি দিয়ে দিচ্ছি যে আমার কোনো দাবি দেওয়া নাই। এই ক্ষেত্রে কি ওই আরএস টাইপের মালিকের কাছ থেকে জমিটা কেনা যাবে? আচ্ছা, এখানে না দাবি দিলে তো অবশ্যই কেনা যাবে, না দাবি না দিলেও কেনা যাবে। কারণ কি, আপনাদেরকে আমি বারবার একটা জিনিস বলছি যে মালিকানা আসলে কিন্তু আসে টাইটেল থেকে। টাইটেল দুই ভাবে আসে, একটা হলো বাই দ্য ওয়ে অফ ইনহেরিটেন্স, বাই দ্য ওয়ে অফ ডিড। আপনার নাম পর্চায় এসে গেল বিদায় আপনি মালিক হয়ে গেলেন, এটা কোনোভাবেই সম্ভব না। এবং অনেক কেস রেফারেন্স আছে যেখানে বলা হচ্ছে সিএস এর সাথে আরএস যদি ঠিক থাকে তাহলে আরএসই পাবে, এবং আরএস এর সাথে যদি এস এর কনফ্লিক্ট করে আরএস প্রিভেইল পাবে। কারণ এস এ মানে পর্চাটাকে আসলে আইনগতভাবে অত ভ্যালুড একটা দেখা হয় না। সিএস এর সাথে এস এ যদি কনফ্লিক্ট করে বা এস এ আরএস এর সাথে কনফ্লিক্ট করে সেক্ষেত্রে আরএস টাই বেশি প্রিভেইল পায়। তারপরে যদি আপনার দলিল দস্তাবেজ বা ওয়ারিশন দিয়ে এটা প্রমাণ করা যায় যে না, যারা সিএস এর থেকে আরএস পর্যন্ত মালিকানা আসছে এদের মালিকানায় ঠিক আছে, কিন্তু এস এ যে রেকর্ড করাইছে তার কোনো এভিডেন্স নেই। অ্যাজ এ লয়ার আপনি ফার্স্টে ওয়ান্টিং দিবেন, দেওয়ার পরে যখন এটা ওটা প্রমাণ করে দিবে কাস্টমাররা যে এটা আসলে ওদের নাম ভুলবশত চলে আসছে, তখন আপনি এটা আপনার ওপিনিয়নে একটা নোট দিয়ে আপনি ছেড়ে দিবেন। যেহেতু সিএসএ তাদের নাম ছিল, আরএসএ তাদের ওয়ারিশ আসছে, এবং এসএ খতিয়ানে যাদের মালিক আছে, আপনার এটা ওয়ার্কিং ভলিউম সার্চিং দেওয়া যায়। দরকার একটা ওয়ার্কিং ভলিউম সার্চিং দিবেন যে এখানে কোনো দলিল আছে কিনা বের করে দেন। যে কোনো ওয়ার্কিং ভলিউম সার্চিং দিয়েও কোনো দলিল পাওয়া যায় নাই, তাইলে পরে ধরে নিতে হবে যে ওদের নাম ভুল ক্রমে আসছে, ওরা মামলা মোকদ্দমা করলেও দিতে পারবে না, এই জমি নেওয়া যাবে। জমিতে ভেজাল থাকা মানেই জমি খারাপ না। জমি বাংলাদেশের জমিতে ভেজাল থাকাই আরো পজিটিভ, ভেজাল যেটার মধ্যে নাই ওইটা আরো বেশি টেনশন যে ভেজাল নাই কেন। জি জি, থ্যাংক ইউ ভাই। আর কারো প্রশ্ন আছে? জি স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলুন না ভাই। স্যার করবো? হ্যাঁ অবশ্যই। জি স্যার। স্যার প্রশ্ন হচ্ছে এমন যে একজন ব্যক্তি, তিনি আর্মি পার্সন, তার ওয়াইফ আছে এবং 2 মেয়ে আছে। এখন তার সমস্ত সম্পত্তি তার ওয়াইফকে দিতে চাচ্ছে, যেন সিকিউর হিসাবে তার নাবালিকা মেয়েরা পায়। এখন এটা কিভাবে দিলে স্যার প্রপারলি তার মেয়েরা পাবে স্যার? আচ্ছা, এই জিনিসটা নিয়ে না বাংলাদেশে এত কনফিউশন মানে বলার মতো না। হ্যাঁ, এটা জি স্যার। ওয়াইফ রে দিলেই মেয়েরা পাবে, এটা মানে বাংলাদেশে একটা খুব প্রচলিত আছে যে মায়ের সম্পত্তি মেয়েরা পায়, এই জন্য জি। বউয়ের সম্পত্তিতে আবার বউয়ের ভাইয়ের মেয়েরা পাবে, ভাইয়েরা চলে যায়। পাবে, জি স্যার, ভাইয়েরা পায়। বাবা পাবে, এটা আর মাথায় থাকে না। জি। এইটা আপনার যদি দিতেই হয় ওই মেয়েদেরকে, উনি হেবা দলিল করে দিতে পারেন, অথবা কিন্তু নাবালক দিয়ে স্যার। নাবালককে হেবা করা যায়। গ্রহিতা নাবালক হলে কোনো সমস্যা নেই, আচ্ছা। হেবা করা যাবে। নাবালকের পক্ষে আবার বাবা নিজেই আবার রিসিভার হয়ে যাবে, ওরা যখন সাবালক হয়ে যাবে তখন আবার নিয়ে নেবে, সমস্যা নেই। কিন্তু হেবা করে দেওয়াটাই সবচেয়ে ভালো। আর উইল করতে হলে আবার সম্ভাব্য সব ওয়ারিশ লাগে। এখন ধরেন আপনার বাবা মা জীবিত আছে, আপনি আপনার বাবা মারে যদি কনভিন্স করতে পারেন যে না বাবা মা, আমার এই 2টা মেয়ে বা একটা মেয়ে আছে, এদেরকে আমি দিয়ে যেতে চাই, আর তোমার যে সম্পত্তি আছে এটা তুমি তোমার সম্পত্তি যেটা আছে এটা আমার ভাইরা খাক, সমস্যা নাই, বা আমার মেয়েরা যতটুকু পায় দিও, আমারটা আমি দিয়ে যেতে চাই, তোমরা একটু সই করে দাও। এইভাবে যদি সই করে আপনার এই দলিলটা রেজিস্ট্রি হয় সবার স্বাক্ষর ক্রমে, তাহলে আবার সমস্যা নেই। কিন্তু যদি আপনার কি বলে শুধুমাত্র কারো অনুমতি না নেয়, তাহলে 1/3 উনি উইল করতে পারবে, আদারওয়াইজ পুরাটা হেবা করে দিতে হবে। কিন্তু ওয়াইফ রে হেবা করে দিলে যে ওয়াইফ এটা করে দেবে। আর আর্মিদের মধ্যে মানে যদি কেউ আর্মি থেকে থাকেন, সরি টু সে, মানে ওয়াইফরা একটু ডমিনেট করতে চেষ্টা করে, হ্যাঁ, নানান ভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। এটা আর্মির মধ্যে আর কি ওয়াইফদের মধ্যে এটা দেখছি যে আমারই দিয়ে আই দাও। এগ্রি স্যার, আপনার সাথে আমি এগ্রি স্যার, আমি দেখছি কয়েকটা স্যার। এটা ভাই কাজ করে করে শিখছি। আমার মানে পুরুষও ফোন দেয়, মহিলারাও ফোন দেয়, মানে এমন অ্যাঙ্গেলে কথা বলে আমার বাচ্চাদের সিকিউরিটির জন্য দরকার আছে। আরে বাবা, সে বাচ্চার বাবা কি তার জন্য কম সিকিউরিটি? আরে ওর বাপ যে মরবে তুমি কেমনে জানলা? এটা তো জমিটা দখল করার একটা ধান্দা আর কি, জমি দখল করে। কারণ অনেক কেসে আমি দেখছি এরকম নেগেটিভ জিনিস, বলা ঠিক না। হ্যাঁ, তারপরে তারে ডিভোর্স দিয়ে দিবে। এইসব মানে আমি ডিসকারেজ করি। আমি কই পাইছেন ভাই, আমার কাছে আসেও না এরা, 2 দিন পরে 1-2বার ফোন দিয়ে চলে যায়, বুঝছেন? এটা তো মজা নাই। জি স্যার, আরেকটা প্রশ্ন আছে স্যার, অনেকটাই সিমিলার। সেটা হচ্ছে স্যার, আহ এক ব্যক্তি মারা গেছে, উনার 3, 4 বা 5 ভাই আছে, হ্যাঁ। তো উনি মারা যাওয়ায় উনার মা আছে, উনার ওয়াইফ আছে, আর 2টা মেয়ে আছে, তাও নাবালক। এখন ফ্যাক্টটা হচ্ছে যে 4 ভাই মিলে একজনকে ওই পুরো সম্পত্তিটা বিক্রি করে দিবে।
তিনি আবার বিদেশে আছে, যদিও আমাদের পড়ার ইয়াতে আছে স্যার, ওই যে কিভাবে বাইরে থেকে পাওয়ার দিবে সেটাও আমাদের মনে হয় শিডিউলে আছে স্যার। আপনি দেখো। ওইটা ওইটা একটু জেনে নিব স্যার। কিন্তু এখন কথা হচ্ছে যে যিনি যাকে বিক্রি করে দিবে, হুম। যার কাছে বিক্রি করে দিবে, এই সম্পত্তিটা কিন্তু বন্টন হয় নাই স্যার। হুম। বন্টন বন্টন হয় নাই, কিন্তু এখন চাচ্ছে যে ওয়াইফ এবং দুই মেয়ে যে সম্পত্তিটা পাবে, ভাই যে সম্পত্তিটা পাইতো পুরোটাই ওনাদেরকে দিবে, কিন্তু ওনারা আবার কি করবে, ওই এক ভাইকে তার সম্পত্তিটা বিক্রি করে দিবে। হুম। এখন এখানে নাবালকের অভিভাবক হতে পারতেছে না চাচারা, কারণ হচ্ছে তাদের ওই প্রপার্টিতে তাদের ইন্টারেস্ট আছে স্যার, হুম। যার কারণে সম্পত্তির এই নাবালকের অভিভাবক হতে পারছে না। এই ক্ষেত্রে মা কিভাবে অভিভাবক হয়ে ওই সম্পত্তিটা বিক্রি করতে পারবে স্যার? এর প্রসিডিউরটা কি স্যার? এটা কিন্তু আইনের মধ্যে বলছি, আপনি তাহলে আইনের ক্লাস করেন নাই, করছেন? স্যার করছিলাম তো স্যার। তাহলে ভুলে গেলেন কি করে? না, আইনের মধ্যে পরিষ্কার বলা আছে, 1 নম্বর শীটে দেখবেন যে 1 নম্বর না 2 নম্বরে, যে নাবালকের সম্পত্তি বিক্রি করতে হলে 2টা পারমিশন লাগে। আমি অনেকবার বলছি। 1 জি নাম্বার হচ্ছে গিয়ে না, মাকে প্রথমে তার লিগাল গার্জিয়ান হতে হবে। হ্যাঁ, জি She is জি মানে কাস্টোডিয়ান, মা কিন্তু বাচ্চার গার্জিয়ান। এটা আমরা ভুল করি। গার্জিয়ান না। আমাদের দেশের কালচার পাল্টায় গেছে। বলবেন যে আপনি তো দেখি নারী বিদ্বেষী। আসলে আমি নারী বিদ্বেষী না। আমি এই কাজের পাশাপাশি টুকটাক সমাজ নিয়ে গবেষণা করি, কেন ডিভোর্স হচ্ছে, কেন এই সমাজে ইয়ে হচ্ছে। আমার ইভেন বাংলাদেশে একমাত্র আমার একটা চ্যানেল আছে, আপনারা একটা ভিডিও দিব, আপনারা যখন ওই যে ইয়ে জমির অংশ বুঝাবো, মানে খতিয়ানের হিস্সাগুলি যখন বুঝাবো, ওইটাতে এই মুখে বলার মানে বুঝাতে পারবো না। একটা ভিডিও আছে, ভিডিওটা আপনাদেরকে দিব, তখন দেখবেন। তা আসলে হয়েছে কি, এখন মহিলারা স্বাধীন হয়েছে, এটা একটা পজিটিভ জিনিস। আগে মহিলারা ঘরে ছিল, কিন্তু এটা স্বাধীন হতে হতে এমন ভাবে স্বাধীন হয়ে গেছে। তো এটা আসলে মানে আরো আবার এদিক দিয়ে আবার বেশি হয়ে গেছে, এই হলো সমস্যা হয়েছে, বুঝছেন? তো এখন মাকে 2টা পারমিশন নিতে হবে, একটা হলো নাবালকের পারমিশন, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে সেল পারমিশন বা মর্টগেজ পারমিশন বা হেপা পারমিশন বা যে কোনো ধরনের কোনো ট্রান্সফার পারমিশন, হ্যাঁ, পাওয়ার পারমিশন, এগুলি সব ধরনের পারমিশন নিতে হবে। 2টা পারমিশন নিয়ে দেন মা যা খুশি নাবালকের বিষয়ে করতে পারবে, কিন্তু নাবালকের সম্পত্তি পারমিশন ছাড়া মা কোনোভাবেই পারবে না। আর এই 2টা পারমিশন কোথা থেকে নেবে? কোর্ট থেকে নেবে, মামলা করে, হ্যাঁ, ফ্যামিলি কোর্টে মামলা করে। ক্লিয়ার? এটা একটা স্যার সময় কেমন লাগতে পারে স্যার? এটা সময় খুব বেশি লাগে না। কেন লাগে না? কারণ ওই মামলা করার সময় অন্যান্য ওয়ারিশদেরকে বাদী করে মামলা করে। হ্যাঁ, অন্যান্য যে চাচা আছে, ইয়েরা আছে, বাদী করবে বা করে মামলা করবে। তো ওনারা তো আর হাজিরা দেবে না। হাজিরা না না স্যার, দিলে কি হবে? একতরফা রায় হয়ে যাবে। এটা 6 মাসের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আম, আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আনমিউট করে প্রশ্ন করেন। ভাই, আসসালামু একটা আলাইকুম। প্রশ্ন ছিল। জি স্যার বলেন। আমি একটু প্রশ্ন করব। হ্যাঁ, অবশ্যই, হ্যালো। অবশ্যই প্রশ্ন করবেন। জি স্যার, একটা জিনিস স্যার যেটা আমি একটু প্র্যাকটিক্যালি ফেস করতেছি, সেটা হচ্ছে ধরেন আমার ফাদার কিছু মানে পৈতৃক সম্পত্তির কিছু অংশ অন্যদেরকে সেল করছে। হুম। তো অন্যদেরকে যে সেল করছে সেটার কোনো ডিড অথবা রেকর্ড আমার কাছে নাই। হুম। এখন সেটা আমি কিভাবে কি কি পরিমাণ সেল করছে সেটা কিভাবে আমি ফাইন্ড আউট করতে পারবো? একদম ফার্স্টে কাজ করতে হবে। 1 নাম্বার, আগে আপনার বাবা কোন কোন দাগে মালিক, এটা আগে জি খুঁজে বের করুন। হ্যাঁ, আচ্ছা ধরেন আপনি বের করে ফেললেন যে এই 5টা দাগে আমার বাবা মালিক, 100, 101, 102, 103, 104, 105, 5টা বা 6টা দাগে মালিক। এটা দিয়ে আপনি আপনার ধরেন আজ থেকে আপনার বাবা মালিক হয়েছে কবে, ধরেন দাদা মারা গেছে হয়তো সাপোজ ধরেন 2000 সালে, তাহলে আজ থেকে 2000 পর্যন্ত আপনি একটা তল্লাশি দিবেন, ভলিউম বুক তল্লাশি, সেখান থেকে বের হয়ে যাবে। আবার ভূমি অফিসে গিয়েও নামজারি তল্লাশি করেও অনেকে বের করতে পারেন যে এটা কার কার কাছে নামজারি হয়েছে কিনা, এটা দিয়েও বের, 2টা ওয়েতেই আপনি এটা বের করতে পারবেন। এটা ইউটিউবে তো হাজার হাজার ভিডিও আছে, এটা কিভাবে যে আপনার ওয়ারিশের কি জানো আপনার বাবার কতটুকু জমি জেনে যান, এক ক্লিকে অনেক ভিডিও পাবেন, বুঝছেন? 2টা ওয়ে। একটা হলো সাব রেজিস্ট্রি জি অফিসে গিয়ে ভলিউম বুক তল্লাশি দিবেন, না দাতা গ্রহিতা, দাতা যত ইনফরমেশন পান, ধরেন গ্রহিতা পাইলেন না, দাতার নাম দিলেন, বাবার নাম দিলেন, জমির পরিমাণ, এই আপনার দাগ নাম্বার দিলেন, খতিয়ান নাম্বার দিলেন, মৌজা, এগুলো দিয়ে ওরা সার্চ করে বের করে দিবে। ক্লিয়ার? ঠিক আছে। আর জি কোনো স্যার, থ্যাংক প্রশ্ন? ইউ। ভাই, একটা প্রশ্ন ছিল। অবশ্যই বলেন না। একজন ব্যাংকার হুম। সে হোম লোন নিয়ে বাড়ি করেছিল।
হুম তো 2-3 বছর আগে সে তার মেয়েদের নামে মানে ওই ওই অবস্থাতে মানে বাড়িটা মর্টগেজ করা, হুম তো ওই অবস্থাতে তার মেয়েদের নামে সে হেবা করে দেয়। হুম যেভাবে হোক মানে হেবা হয়ে গেছে, রেজিস্ট্রি দলিল হয়ে গেছে। তো ওই সময়কার হিসেবে তো দলিলটা ভ্যালিড না। তো এখন যেটা হয়েছে, ওনার রিটায়ারমেন্টে চলে গেছে, সব টাকা পয়সা পরিশোধ করে ওনার মানে ইয়ে হয়ে গেছে, রিডেমশন হয়ে গেছে আর কি। হুম। তো এখন যে হেবা দলিলটা করেছে এটার স্ট্যাটাসটা কি? এটা কি এখন ভ্যালিড নাকি ভয়েড? কিন্তু ফাইন, মানে আজকের প্রশ্নগুলো আমার খুব ভালো লাগতেছে, বুঝছেন? খুব দারুণ প্রশ্ন করছে। এটা আগে একটা মজার কথা বলি আপনাদের। ওই আইনের প্রেজেন্টেশন আমরা বলছি যে ডকুমেন্ট আন্ডার মর্টগেজ নট টু ট্রান্সফার, এটা বলা আছে যে ট্রান্সফার করা যাবে না, কিন্তু আইনের আবার ইয়েতে হেডিং এর পরে ব্যাখ্যার মধ্যে যদি যান তাইলে সেলের কথা বলা আছে, এবার কথা বলা নাই। হ্যাঁ, এখন এটা নিয়ে আমি কাজ করছি অনেক। তো বলে যে হেবা তো, কিছু কিছু উকিল আছে তো বুদ্ধিমান, বলে হেবার কথা তো বলা নাই। তো হেবার কথা বলা নাই, আসলে এটা তো একটা কথা। এটা এখন আমি বলতেছি যে না, এই জমি আমরা মর্টগেজ নিব না, কারণ যেহেতু হেবার কথা বলা নাই কিন্তু টাইটেলটা বলা আছে ট্রান্সফার। যাই হোক, জি এটা একটা লুপ হোলস, আপনারা জেনে রাখবেন, আইনের মধ্যে ওই সেকশনটা আছে, দেখে নিন। নট টু ট্রান্সফার লেখা আছে ইয়েতে, আপনার হেডিং এ, কিন্তু ভিতরে লেখা আছে সেলের কথা, হেবার কথা কিছু বলা নাই। তার মানে বলেছে হেবা করলেও কি হবে না হবে জানি না, তো যেখানে জানি না সেখানে আমি সেফ সাইডে থাকবো, আমি বেদালের মধ্যে যাবো না, এটা অন্য কেউ নিলে নিবে। তো এরপরে হচ্ছে যে যখন ব্যাংকে মর্টগেজ থাকে, এইটা সিস্টেম হচ্ছে যে উইদাউট প্রায়ার পারমিশন ফ্রম দ্য ব্যাংক। আপনি পারমিশন নেন নাই, ঠিক আছে, এটা তখন আপনার, যখন ব্যাংকের মর্টগেজ বলবৎ থাকবে তখন এটা স্ট্যাটাস হবে ভয়েডেবল। হ্যাঁ, জি আর যখন মর্টগেজটা বাতিল হয়ে যাবে তখন এটা আবার হবে আপনার, কি বলে এটারে বলা হবে ভ্যালিড দলিল। কেন ভ্যালিড দলিল বলা হবে? এটারে বলা হয় আইনের ভাষায় ডক্ট্রিন অফ স্টপেল। হ্যাঁ, ডক্ট্রিন অফ জি স্টপেল, আপনি আমাকে এমন একটা সম্পত্তি আমার কাছে ট্রান্সফার করেছেন যেটা আপনি আমাকে বুঝিয়েছেন যে আপনি মালিক, অথচ আপনি ওইটা মালিক না, বা মালিকানা অ্যাবসলিউট হয় নাই। সাপোজ আপনার দাদার বাবার সম্পত্তি, আপনি বলছেন যে এটা আমার জমি, আমি বিক্রি করবো, কিন্তু বাবা বেঁচে আছে, এটা কনসিল করে গেছেন। বাবা মারা যাওয়ার পরে, যখন বেঁচে আছে তখন তো আর ওই দলিল ভ্যালিড হচ্ছে না, কিন্তু মারা যাওয়ার পরে এই দলিলটা ভ্যালিডিটি পাবে। ঠিক তেমনি মর্টগেজটা বাতিল হয়ে যাওয়ার পরেই, মানে রিডাম্পশন রিভোকেশন হয়ে যাওয়ার পরেই ওই দলিলটা ডক্ট্রিন অফ স্টপেল বলে, ওই দলিলটা জি তার ইয়ে পাবে। হ্যাঁ, কিন্তু ওই মর্টগেজ থাকা অবস্থায় যদি ব্যাংক আবার চ্যালেঞ্জ করে তাহলে ওই দলিলটা বাতিল হয়ে যাবে। মানে জটিল জিনিস, কিন্তু মর্টগেজ থাকলে একরকম সিস্টেম, আবার জি মর্টগেজ রিডাম্পশন রিভোকেশন হয়ে গেলে আরেক রকম সিস্টেম। তবে অবশ্যই এটা একটা ত্রুটিপূর্ণ দলিল হয়েছে, এটা স্বীকার করতে হবে। তাহলে এখন কি এটা কি আবার নতুন খালি করে একটা খালি হেবা না না ঠিক না আছে? না, নতুন করে কিছু করার দরকার নেই। ওই যে ডক্ট্রিন অফ স্টপেল, এখন আর আচ্ছা দাবি করবে কি? ব্যাংকই তো নাই, ব্যাংক তো রিডাম্পশন দিয়ে দিচ্ছে, তাহলে আর দাবিটা মামলাটা জি করবে। জি 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 ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাই অনেকক্ষণ ধরে হাত উঠে আছেন, অ্যাডভোকেট ইয়ে ভাই, রাজা মিয়া ভাই, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। সবার প্রশ্ন শুনছিলাম, অনেক সাম্প্রতিক এবং সমসাময়িক প্রশ্ন। আপনি তো আমার মানে প্রশ্ন করবেন সবচেয়ে জটিলটা, এই জন্য তো আপনি ওয়েট করতেছেন যে না, খুব সিম্পল প্রশ্ন, খুব সিম্পল প্রশ্ন করবো। করেন না। প্রশ্নটা হলো এরকম যে ওয়ারিশ সম্পত্তি, হুম ওয়ারিশ সম্পত্তি যদি ধরলাম যে 4 ভাই 20% জমি, এক ভাই ওইখান থেকে 5%, মানে সে যতটুকু পরিমাণ ওয়ারিশ মূলে পায় ততটুকু পরিমাণে সে বিক্রি করছে। হুম বিক্রি করে যার কাছে বিক্রি করলো, সে সেখানে নামজারি, খাজনা টাজনা সবকিছু দিয়ে আপ টু ডেট করা আছে। হুম কিছুদিন পর দেখা গেল তো তার জমিটাই মূল্যবান, এই কারণে ভাইয়েরা করলো কি, একটা বাটোয়ারা দলিল করলো এবং ওই যে অংশটা বিক্রি করছে সেই অংশে সে পড়ছে না, হুম তাকে উচ্ছেদের জন্য একটা পায়তারা করছে। তাহলে এই ক্ষেত্রে ওই যে যে ভাই বিক্রি করলো সেও চাচ্ছে না যে ঝামেলা হোক, যেহেতু আমার পোর্শনটা আমি বিক্রি করছি, এক্ষেত্রে আমি ঝামেলা চাচ্ছি না। হুম তো এই ক্ষেত্রে আসলে যে থার্ড পার্টি যে কিনলো, জমিটা কিনে অলরেডি সেখানে খাজনা খারিজ দিয়ে অলরেডি আছে, হুম। তার এখানে প্রতিকার কি? আর যে বিক্রি করলো যে ভাই, তার এখানে করণীয় কি? মানে উভয় ক্ষেত্রে করণীয়টা একটু জানতে চাচ্ছি। এইটা, এই জিনিসটা পুরো নির্ভর করবে ফ্যাক্টের উপরে। হ্যাঁ, এটা ফ্যাক্টের উপরেই ফতোয়াটা, মানে আইনি ফতোয়াটা হবে। সেটা কিভাবে? ধরেন এই বিক্রিটা কত সালে হয়েছিল,
তো এই বিক্রিটা যদি আপনার ধরেন 2005-এর আগে হয় তাহলে ফটো একরকম, আবার 2005-এর পরে হলে ফটো আবার আরেক রকম। তো যেহেতু একটা ঝামেলা পাকায় গেছে, তো এখানে আবার আমার একটা সলিউশন বের করতে হবে। তো সার্কামস্টেন্স টু সার্কামস্ট্যান্স ওপিনিয়ন দিতে হয় ওইভাবে, মানে ইট ডিপেন্ডস। তারপরেও আপনাদেরকে একটু ধারণা দেই যে কেমন, ধরেন 2005-এর আগে যদি হয়, সেক্ষেত্রে যিনি কিনেছেন উনি ভোগ দখলে আছেন, এখন দেখতে হবে তাহলে কত বছর ভোগ দখলে আছেন। যদি উনি 12 বছরের বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করেন, তখন বলতে হবে যে ভাই, এটা তো তুমি এতদিন মামলা করো নাই, তুই এখন কেন মামলা করতেছো, বা এখন কেন পার্টিশন করে ঝামেলা করতেছো, অথবা ওদের এগেইনস্টে আপনার কি বলে টাইটেল এবং আপনার ওনার পজিশনের মামলা, সিচুয়েশন বুঝে, ঘটনা বুঝে, ইয়ে অনুযায়ী মামলা করতে হবে যেন, বা ইনজাংশনের মামলা করতে হবে যেন তারা না আসে। যে ঘটনা ওই ঘটনার উপরে হয়তো দেখা গেল তারা লোকজন নিয়ে আসছে, তখন আপনার 144 ধারা 45 ধারা করতে হবে সিআরপিসির আন্ডারে। তারপরে এটার এগেনস্টে ইনজাংশনের জন্য যাইতে হবে, অথবা প্রয়োজন বোধে আপনি রিকভারি অফ খাস, দেখা গেল বেদখল হয়ে গেল, তখন আপনি রিকভারি অফ খাস পজিশনের মামলা করবেন। হ্যাঁ, এটা হলো 1 নম্বর ঘটনা। আর হচ্ছে যে তারা যেহেতু পার্টিশন দলিল করে ফেলছে, ওই দলিলটা দেখা গেল যে আপনার জন্য এম্বারাসিং, যে আপনার যে দাগ ওই দাগটা তাদের মধ্যে নিয়ে নিছে, তখন আপনার এটার বিরুদ্ধে আপনার ওই দলিল বাতিলের মামলা করতে হবে। হ্যাঁ, মানে ঘটনার উপরে নির্ভর করে আপনাকে আসলে প্ল্যানিংটা সাজাতে হবে যে আপনি কিভাবে এই মামলাটা করবেন। তবে যদি 2005-এর পরে হয়, তাহলে আবার তাদের ও আপনার দেখা গেল আপনার দাগটা নিয়ে নিচ্ছে, আপনি ওখানে বিল্ডিং টিল্ডিং করে ফেলছেন, তাও আপনার মামলা করতে হবে। মামলা করলে হবে কি, এমন হতে পারে যে আপনার এখান থেকে সরে যাওয়া লাগতে পারে, যে না আপনি হয়তো যে কিনছেন 2 বছরের মধ্যে মামলা করে দিছে বা 1 বছরের ভিতরে মামলা করে দিছে। এটা আসলে আদালত ডিসাইড করবে যে কি হবে। এই ক্ষেত্রে লিটিগেশন ম্যান্ডেটরি। এক্ষেত্রে দলিল একবার হয়ে গেলে আইদার পার্টিকে মামলা করতে হবে, তাহলে ওই দলিল তো যতক্ষণ না কোনো কোর্ট ইনভ্যালিড বলতেছে, ততক্ষণ ওই দলিলের ভ্যালিডিটি থাকবে। এখানে এনে দাও। জি, আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? নাহলে আমি কমেন্ট বক্সে যে প্রশ্ন আছে এগুলো করব। আচ্ছা, কমেন্ট বক্সে নতুন আইনে কি 126 ধারা, এটা কোন আইন ভাই? ভূমি অপরাধ প্রতিরোধ আইন? তাহলে আমার দেখে বলতে হবে। নতুন আইন তো মুখস্থ নাই। কোন ঘটনা 26 ধারা, এটাও খেয়াল করি নাই। তারপরে লিখছে হোয়াই নিড সার্টিফাইড কপি। সার্টিফাইড কপি ছাড়া আহ, আহ, মানে অরিজিনাল কপি তো আর সব জায়গায় থাকে না, কিছু কিছু ক্ষেত্রে আপনার সার্টিফাইড কপি পাওয়াই লাগে। সার্টিফাইড জিনিস কি? সার্টিফাইড আপনি যে পর্চা নেন, পর্চার কি একটা অরিজিনাল কপি পান নাকি? সবই তো সার্টিফাইড কপি। সার্টিফাইড কপি দলিলেরও ক্ষেত্রেও এরকম হয়, একজন মালিকের কাছে অরিজিনাল থাকে, সে যদি তার টুকরা জমিটা না বিক্রি করে তাহলে সার্টিফাইড কপি পাবে। হ্যাঁ বলেন। হ্যালো, আচ্ছা পরের প্রশ্নটা করি। স্যার অনেকেই হয়তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। আমার দুটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, হ্যালো, জি বলেন। আমার আব্বা উনি 82 সালে জি 82 সালে হিন্দুদের একটা সম্পত্তি কিনছিল। জি তারা ছিল 3 ভাই। আচ্ছা। 3 ভাইয়ের এক ভাই ইন্ডিয়া চলে গেছে আর 2 ভাই আমাদের দেশে আছে। জি তো 2 ভাইয়ের যে আছে তার অংশ কিনা কিনা হয়েছে, জি কিন্তু এই পুরো ওদের ওই পুরো সম্পত্তি ওই যে এনিমি হিসাবে সরকার নিয়ে নিছিল। হুম। পরবর্তীতে পরবর্তীতে ওরা 2 ভাই আবার ভাই একটু অন্য একটু আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ বলেন এবার আপনি। পরবর্তীতে ওরা 2 ভাই মামলা করে ওদের 2 অংশ নিয়ে আসছে। হুম এবং আমাদের যে আমরা আর আব্বা যতটুকু কিনছি সেটা ওই যে এই যে 2 ভাই আছে তার অংশ। হুম। কিন্তু ওই ভূমি অফিসে এখন দেখলাম যে ওই ওদের যে লেজার আছে, লেজারে আমার আব্বা যতটুকু কিনা আছে ওই জায়গায় লেখা আছে লাল কালি দিয়ে ভূমিহীন। And এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? ভূমিহীন? ভূমিহীন, ভূমিহীন। সর্বনাশ তো, তাহলে তো আপনার ওদের কাছে জানতে হবে যে এটা কি ভূমিহীনদেরকে বরাদ্দ করে দিছে কিনা। আরেক বিপদ। না, জমি জমি এখনো আমাদের দখলে আছে। দখলে থাকুক, কিন্তু ভূমিহীন লেখা মানে হচ্ছে, তাহলে তো ভূমিহীনদেরকে বরাদ্দ করছে কিনা এটা আপনার দেখতে হবে, ওদের থেকে জানতে হবে, এলে শাখায় খোঁজ নিতে হবে। হ্যাঁ, কারণ গভর্নমেন্টের কোন একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেলে তো বিপদ। আর যেটা আপনার ওনারা ছুটায় নিয়ে আসছে, ওইখানে কি আপনাদের দাগ লেখা আছে যে এটা হ্যাঁ, ওই দাগে আছে, ওই 2 ভাইয়ের দাগ ওই জায়গায় আছে। আপনারা কি খাজনা দিতে পারতেছেন?
খাজনা নিচ্ছে না তো, ওই ভূমিহীন লেখা। সেটা ভূমিহীন কেন লেখা, তাহলে আপনি এসি ল্যান্ডের কাছে মিসকেস করেন, হ্যাঁ মিসকেস করে জি জি দেখেন, অথবা ওই 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 যে ওইটার কোনো ইয়ে আছে না, ভূমিহীন কি জিনিস, ওটা ওদের তল্লাশি দিয়ে, যে ওটা ওদের জি জি তথ্য ইয়ে ইনফরমেশন সেন্টার আছে, ওইখানে গিয়ে বলবেন যে ভাই এটা কেন ভূমিহীন লেখা, কেন লিখছেন। মানে আমাদের নিজেদের জমিতে এরকম হয়েছিল, আমাদের যার কাছ থেকে কিনছি ওনারটা ভেস্টেড হয় নাই, কিন্তু ওনার ভাইদেরটা ভেস্টেড হয়েছে। তো কিন্তু যেই দাগে কিনছি ওই দাগেও ওনারও অংশ আছে। এখন ও আমাদের ওই দাগ সুদ্ধা পুরার দাগটাই ওরা ভেস্টেড লিখে রাখছে। তো তখন আমি গেলাম ভূমি অফিসে, যাই বলতেছে যে এটা তো ভেস্টেড প্রপার্টি। আমি তো অবশ্যই ভেস্টেড প্রপার্টি, কিন্তু আমার যে যার কাছে কিনছি তারটা ভেস্টেড না, আপনি কাগজপত্র দেখেন। পরে বলতেছে যে আপনি এত কনফিডেন্টলি কথা বলতেছেন, আপনি কি করেন? তখন আমি বললাম যে আমি লয়ার। ওরা তার দাঁড়াও দাঁড়াও বাতিটা দাঁড়াও, তারা ওরা তখন ওই খোঁজ আমার দলিল দস্তাবেজ দেখলো, দেখে ওদের ইয়ে দেখলো, দেখে পরে ওরা ওদের স্যারের কাছে গেল, সেটা নোট দিয়ে দিল যে এই লোকের সম্পত্তি ভেস্টেড হয় নাই, পরে আমরা খাজনা দিচ্ছি আর শুনছি। ও তাহলে এরকম একটা সুযোগ আছে জি। আচ্ছা, আর এক প্রশ্ন স্যার, সেটা হচ্ছে ওই খতিয়ানে লেখা আছে 10 শতক, কিন্তু নকশায় আছে 8 শতক, এই ক্ষেত্রে নকশাই তো প্রাধান্য পাবে। না না, খতিয়ান আর নকশা সেটা তো পাইতো, এখন জমির মালিকানা কিভাবে আসছে সেটা বলেন। মালিকানা আছে, ক্রয় সূত্রেই আসছে। কয় সূত্রে কয় শতক মালিক? ক্রয় সূত্রে তো আমরা ওই যে বিআরএস দেখে 10 শতক কিনছি, কিন্তু এখন নকশায় দেখা যাচ্ছে 8 শতক আছে। নকশা সংশোধনের জন্য ব্যবস্থা নিতে হবে। অ্যাকচুয়ালি জমি কতটুকু আছে ওই দাগে? অ্যাকচুয়ালি টোটাল জমি আছে 38 শতক। না না 38 শতকে ও না, ও নকশা অনুযায়ী ওই জি দাগে জি। কতটুকু কতটুকু আছে আপনার দাগে? আপনি 10 শতক কিনছেন, নকশায় 8 শতক কেন? মানে সমস্যাটা কি সেটা তো আপনি বের করতে পারছেন কিনা দাগে? সমস্যাটা স্যার, সমস্যাটা আমি বলি স্যার, নকশায় মানে এই জমি নিয়ে আবার একটা দ্বন্দ্ব হচ্ছে, দ্বন্দ্বর কারণে ওরা বলতেছে তোমার নকশায় আছে 8 শতক, তুমি 8 শতকই পাও, কিন্তু আমি তো কিনছি বিআরএস খতিয়ান দিয়ে 10 শতক। না, নকশায় থাকলে তো হবে না। দলিল প্রিভেইলড ওভার নকশা খতিয়ান মতিয়ান যা আছে সবকিছুর উপরে। দলিল যদি 10 শতক থাকে আর আপনার কাছে যে বিক্রি করছে তার মালিকানা যদি 10 শতক ঠিক থাকে, নকশা জি জি। মকশা কোনো বিষয় না, ওগুলি আপনি প্রয়োজনে মামলা করে ঠিক করে নিতে হবে। নকশা যদি ভুল হয়, তবে আগে দেখতে হবে যে আপনার দাগে যতটুক নকশায় কি সেই তার কম আসছে কিনা। সমস্যাটা কোথায় আগে? সমস্যা কি প্র্যাকটিক্যালি ভোগ দখলে, নাকি নকশায় বলতে দেখা গেল আপনি ভোগ দখলেই আছেন 8 শতক, আপনি নিজেই জানেন না। এরকম ঘটনা কিনা, জমি মাপাইছেন কিনা, জমি মাপায় জমি মাপাইছি, জমি মাপাইছি, জমিতে জমিতে এমনি নকশায় 8 শতক দিয়ে, কিন্তু ভোগ দখলে আমরা 10 শতক আছি। আর পাশের যে অংশীদার, তারা বলতেছে তোমার নকশা আছে 8 শতক, তুমি 10 শতক কেন নিবা? বলেন যে আমি মামলা বললাম, করো, যে বলেন তোমার যদি এত গা চুলকায় তুমি মামলা করো, ওই মামলায় আপনার নকশা কারেকশন হয়ে যাবে। বলেন যে তোমার যদি এত সমস্যা তুমি যাই মামলা করো, আপনারই লাভ হবে, আপনি তখন নকশা সংশোধনের আবেদন দিবেন। ও তো মামলা করবে না, খালি খালি ডিস্টার্ব করে, এই ধরনের ডিস্টার্বিং লোকজনের অভাব নাই। আর আপনার নকশাটা সংশোধন করার জন্য আপনারা প্রয়োজনে মামলা করা লাগতে পারে। আচ্ছা ঠিক আছে জি, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে একটা প্রশ্ন করি। লেখছেন যে স্যার অনলাইনে হয়তো আইনজীবী, অনলাইনে অনেকে হয়তো আইনজীবী আছেন এই কোর্সে, আমি সহ কয়েকজন হয়তো আমজনতা আছি যারা শিখতে আসছি, নিজেরা কোনো জমি কিনলে সেই জমি যাচাই বাছাই সঠিকভাবে পন্থায় পারবো। আমি জমি রেজিস্ট্রির ক্ষেত্রে গ্রামের মানুষ আর জমি রেজিস্ট্রির ক্ষেত্রে গ্রামের মানুষজনরা সকল ক্ষেত্রে দলিল লেখককে সহযোগিতা সকল ক্ষেত্রে দলিল লেখক সহযোগিতা নিয়ে থাকি। এক্ষেত্রে একা কি জমি রেজিস্ট্রি করার আহ, একা একা কি জমি রেজিস্ট্রি করা সম্ভব তাদেরকে ছাড়া? আচ্ছা, তো অনেক প্রশ্ন করে ফেলছেন। এক নাম্বার কথা হচ্ছে যে আপনি আমার কোর্সে এসেছেন, ফাইন, সমস্যা নাই, কোর্স করেন, আপনি জমি জমা সম্পর্কে আপনার ধারণা হবে, কাগজপত্র কি চিনতে পারবেন। কিন্তু ইউটিউব দেখে কি অপারেশন করা ঠিক? আপনি যখন জমি কিনবেন, আমি যে আইনগুলি বলছি, আমার মানে আমি যে মহাপণ্ডিত তা না, আমি সামান্য ছোট ক্ষুদ্র জ্ঞানী। আমার এই প্রেজেন্টেশনের মধ্যে হয়তো 1% বা 2% থাকতে পারে আমি যে কাজ করি বা যে জিনিসগুলো আমি শিখছি সব। অতগুলি প্রেজেন্টেশনে নিয়ে আসলে আপনার 100টা ক্লাস হলেও শেষ হবে না। কত আইন আছে, আপনার তো 8টা 10টা আইনের মধ্যে দিয়ে 20-30টা স্লাইড দেখাইছে। কত আইন আছে এর বাইরে, কত আছে। পাওয়ার অফ অ্যাটর্নি আইন পুরাটা দেখাইতে হবে, পাওয়ার অফ অ্যাটর্নি
কি বলে বিধিমালা আছে, সব আইন আছে, আইনের বিধিমালা আছে, সব যদি আপনারা দেখাতে যায় তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন। সো ডোন্ট ট্রাই টু বি এ ডক্টর, ট্রাই টু টেক অ্যাডভাইস ফ্রম এ ডক্টর, তাই না? So, আপনি আপনার উচিত মানে এটা খারাপ ভাবে নিয়েন না। অন্যদের কাছে ট্রেনিং করাতে গেলে বলবে যে হ্যাঁ আপনি এটা দেখবেন সিএস আছে, আর এস এ খতিয়ান সব দিকে মিলাই ফেলবেন, ব্যাস ফাইন আপনার হয়ে গেল। দিস ইজ নট দ্য রাইট ওয়ে। আপনি জানছেন, অবশ্যই আপনার কাজে লাগবে, আপনার ব্যক্তি জীবনে কাজে লাগবে। আপনি জমি কিনতে গেলে অনেক কিছু বুঝতে পারবেন, কোন লয়ার আপনাকে ভুল ওপিনিয়ন দিচ্ছে কিনা বুঝতে পারবেন। বাট এন্ড অফ দ্য ডে আপনাকে একজন লয়ারের কাছ থেকেই ওপিনিয়ন নিতে হবে। আই রেকমেন্ড দিস, আপ টু ইউ। আপনি চাইলে নিতে পারেন, না চাইলে মনে করেন যে না আমি সব জেনে গেছি, ফাইন। আমার এখনো আমি ট্রেনিং করাই, আমি এখনো অনেক জিনিস আমাকে করতে, এই যে একটা উদাহরণ তো লাইভ আপনাদের সামনে চলে আসলো, যেটা ওই যে মৌরসি যে আপনার বলতেছে কি বলে পত্তনি। তো এই ধরনের অনেক ঘটনা আমার জীবনে নতুন আসে, আমি শিখি, নাহলে সিনিয়র আইনজীবীদের থেকে শিখি, বই খাতাপত্র পড়ি। হ্যাঁ, এখনো মনে হয় কিছুই জানি না। সেই ক্ষেত্রে আপনি যখন জমি কিনবেন, আপনার প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, আপনি অবশ্যই প্রথমে কি করবেন, একজন লয়ারকে দিয়ে এটা ভেটিং করাবেন। আপনি ভেটিংটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে হচ্ছে, এটা এক নাম্বার কথা। তাহলে আপনার ট্রেনিং এর টাকাটা জলে গেল, হ্যাঁ, কিছু করার নাই। কিন্তু আপনি শিখবেন, কিন্তু আপনি আসলে এটা করা ঠিক না। এরপরে কি করবেন, আপনি এটাকে সার্চিং করাবেন। এটা নিজে সার্চিং করতে পারেন, বা টাইটেল সার্চ এজেন্সি এখন বাংলাদেশে বহুত আছে, এদেরকে দিয়ে টাইটেল ডিড, নামজারি, খতিয়ান, সুযোগ থাকলে লাস্ট 10-12 বছরের ভলিউম বই তল্লাশি দেওয়াবেন। তারপরে কি করবে, দলিল যখন আপনি রেজিস্ট্রি করতে যাবেন, আমি আপনাদেরকে দলিল ড্রাফট করার কিছুটা দেখাবো, কিন্তু আসলে দলিলটা আপনি ড্রাফট করা ঠিক হবে না। ফরম্যাট আছে গভর্নমেন্টের, করতে পারবেন। রেজিস্ট্রি করতে গেলে পদে পদে বিপদে পাবেন, কারণ ওখানে তো টাকা লাগে। ওই দলিল লেখকরাই ম্যানেজ করে, আমরাও দলিল লেখক দিয়ে কাজ করাই। কে এত সরকারি সাথে অফিসের সাথে গেছে করে? এই জন্য আপনি একজন দলিল লেখককে দিয়েই অবশ্যই দলিলটা রেজিস্ট্রি করাবেন, ড্রাফট করাবেন। ড্রাফটটা আপনি আপনার ওই আইনজীবীকে দিয়ে একটা ক্রস চেক করাই নিন, যে দেখেন তো স্যার ঠিক আছে। কারণ দলিল লেখকরা অনেক দলিল টাইপ করে, ওদের অত সময় নাই, প্রায় ভুল করে ফেলে। তো যেহেতু দলিল লেখক ড্রাফট করার পরে ওই আইনজীবীকে দিয়ে একটু ক্রস চেক করায়, ক্রস চেক করানোর পরে তারপরে এই দলিলটা রেজিস্ট্রি করবেন। নামজারি আপনি নিজে নিজেও করতে পারেন, বা যে কোনো আইনজীবীর মাধ্যমে করতে পারেন। অনলাইনে আবেদন করে অফিসে গিয়ে কিছু খরচাপাতি দিলে নামজারি হয়ে যাবে, সমস্যা নেই। তো এইভাবে মূলত আসলে জমির আপনার আপনি করবেন। কিন্তু আপনি যতই এই ট্রেনিংটা করেন না কেন, আমার থাকবে, রিকোয়েস্ট থাকবে, অনুরোধ, আপনি নিজের থেকে এই বেটিংটা করতে যাবেন। অসংখ্য জিনিস আছে এটার সাথে, অসংখ্য। আপনার এই ল অফ সাকসেশনকে বলা হচ্ছে যে তামাম দুনিয়ার যত জ্ঞানের অর্ধেক। এখন পর্যন্ত আমরা ফারায়েজ ঠিক মতো বুঝি না। তো আপনি এই একদিনের ট্রেনিং করে বা 8-10 দিনের ট্রেনিং করে আপনি কিভাবে এত বিস্তারিত জিনিস জানবেন? এই জন্য প্লিজ এক্সপার্টের শরণাপন্ন হন। সে যদি ভুলও করে, এটা আপনার দুর্ভাগ্য, কিন্তু অবশ্যই আপনাকে একজন ডাক্তার দেখায় চিকিৎসা করতে হবে। নিজে নিজে ফার্মেসি দিয়ে ওষুধ খালিয়ে বিপদে পড়বে। স্যার পাওয়ার অফ অ্যাটর্নি কি আদালতের মাধ্যমে করা যায়? না, পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে করতে হয়। আচ্ছা, এরপরে কি প্রশ্ন আসছে, পার্টিশন মামলা কখন করা লাগে? পার্টিশন মামলা করা লাগে ওই যে আপনার যখন পার্টিশন, আপনি জমি বুঝে পাচ্ছেন না ঠিক মতো, বা আপনাকে সঠিক জায়গা থেকে দেওয়া হচ্ছে না, বা কোনো পার্টিশন ডিড হয়েছে আপনাকে পার্টি করা হয় নাই, অথবা পার্টিশন ডিড আনডিউ ইনফ্লুয়েন্স করে করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি কারণে যদি পার্টিশন হয়ে থাকে, তাহলে আপনি পার্টিশন মামলা করতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এনিওয়ান? তাহলে কি আমি পড়াতে পারলাম, নাকি আমি আপনারা আমার ভয়ে কথা বলতেছেন না? কথা বললে মেহেদী স্যার বকা দেওয়া করে, কথা বলা যাবে না, কথা বললেই বকা যায়, কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলে, তাই না? এই জন্য প্রশ্ন করতেছেন না, তাই তো? আরে ভাই, দুই একটা প্রশ্ন করে যদি আটকায় না যায়, তাহলে আমি নিজে কোথা থেকে শিখবো? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, ওই আমি একটা দলিল করছি 16 শতাংশ জমি, হুম। কিন্তু ওই দলিলের যে এই খতিয়ান নাম্বার, এই নাম্বারটা ভুল হয়েছে। এখন কোন এই খতিয়ান দলিলটা নাম্বার ভুল হয়েছে? সাবেক না হাল? হাল হাল বলেন এবার। দলিল হাল খতিয়ান নাম্বারটা ধরেন 10-এর জায়গায় 15 লিখে দিছে। এখন আমার করণীয় কি? এটা কি কি সংশোধন কিভাবে করব? সংশোধন করা দুইটা ওয়ে আছে। এক নাম্বার হচ্ছে, যিনি দাতা উনি যদি সংশোধন দলিল করে দেয়, ভ্রম সংশোধন দলিল, তাহলে তো হলোই। আর না হলে আপনি সিভিল কোর্টে মামলা করতে হবে দলিল সংশোধনের জন্য। সেখানে যদি দাতা হাজিরা না দেয়,
এটা মূলত রেজিস্ট্রেশন ম্যানুয়াল বা আইন অনুযায়ী যেটা বোঝা যায়, দলিল সংশোধনটা আসলে মূলত ভ্রম সংশোধন দলিল দিয়ে আসলে করার ইয়ে না। ভ্রম সংশোধন দলিল নামে একটা দলিল আছে রেজিস্ট্রেশন ম্যানুয়াল, কিন্তু দলিল সংশোধনের মূল ওই হচ্ছে কোর্টের মাধ্যমে মামলা করে সংশোধন করা। কিন্তু তারপরেও প্র্যাকটিসে আছে, যদি আপনার ভ্রম সংশোধন দলিল করে দেয় তার দলিল সংশোধন হয়ে যাবে। থ্যাংক ইউ। এনিওয়ান? না হলে শেষ করে দেবো কিন্তু আজকে। তাহলে আর মনে হচ্ছে কারো প্রশ্ন নাই, ভালো থাকবেন। আমাদের কন্টে মানে পার্টিসিপেন্ট আছে যে কয়জন, প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে দেখি 4-5 জন করেন, আমি কিন্তু খেয়াল করি। বাকিরা কি শিখতেছেন নাকি আমার কথা ভালো লাগতেছে না, আমি কিছুই তো বুঝতে পারতেছি না। ওভারঅল সবার যদি প্রশ্ন আসতো তাহলে আমি বুঝতাম, কিন্তু ঘুরে ফিরে দেখি 4-5 জনই বেশি প্রশ্ন করে। বাকিরা কি আমি কি বুঝাতে পারতেছি না, আমার যদি মানে কথায় কোনো সমস্যা হয়, বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা প্রশ্ন করেন। এন্ড অফ দ্য ডে আমি চাই যে আপনারা এখান থেকে কিছু নিয়ে যান। আপনাদের সব তো শিখতে পারবেন না, মাথার মধ্যে কিছু চিন্তা ঢুকুক, কিছু একটা পোকা ঢুকুক, যে আপনাকে সারাক্ষণ একটা যন্ত্রণা দিয়ে বেড়াবে যে না আমাকে এটা জানতে হবে, ওটা জানতে হবে, এটা পড়তে হবে। আপনাদের একটা বইয়ের লিস্ট দিছি, ওইগুলি আপনারা কিনতে পারেন, বা ওই ধরনের সিমিলার কোয়ালিটির আরো বই আছে, অনেক লেখক আছে, কিনতে পারেন। তো এইভাবে করে আপনারা একটু পড়াশোনা করবেন, এটাই আশা করি। আমার এই ট্রেনিংটা থেকে কিছু শিখবেন। আমি নগণ্য মানুষ, আমার জ্ঞান কম, তারপরেও আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করতেছি, হয়তো আপনারা যদি একটু ইয়ে করেন কাজে লাগবে। লজ্জা পেন না প্রশ্ন করতে, যতক্ষণ প্রশ্ন করবেন আমি অ্যান্সার দেবো। যদি আমাদের 1 ঘন্টার ট্রেনিং, আমরা কিন্তু 2 ঘন্টা 1.5 ঘন্টা এরকম নেই। আমি চাই যে আপনারা এখান থেকে কিছু শিখে যান, এই আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।